আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নিউটনের বলবিদ্যার আরও একটি পর্বে। সো আজকের পর্বে আসলে আমাদের মেন দুইটি টাইপের পাশাপাশি আদার্স আরেকটি টাইপ থাকবে, ভরবেগ এবং সংঘর্ষ। সো এই দুইটা টাইপের মতো এই টাইপটা অত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। সো কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসে, তবে একটু কম আসে, ম্যাক্সিমাম বোর্ডে আসে না, কম আসে। সো দেখবে যে কোনো সালে মাত্র দুইটা বোর্ডে আসছে বা একটা বোর্ডে আসছে এরকম। তবে তোমার বোর্ডও কিন্তু সেই বোর্ডের মধ্যে পড়ে যেতে পারে। সো আদার্স এই টাইপটা আমরা শিখে ফেলবো। এই দুইটা আমরা খুবই ভালো মতো শিখেছি, মনে রাখবো, এবং এটাও আমরা একটু অবশ্যই করে রাখবো যেন এই টাইপটা সহজও। সো এখান থেকে আমাদের অনেকগুলো ছোটো ছোটো থিওরি মিলে অনেক সময় প্রশ্ন আসে। সো এই টাইপের মধ্যে অনেক কিছু তোমার পরিচিত, 9-10-এ পড়েছো, ভরবেগ, ভরবেগের সংরক্ষণ নীতি, লিফট। হ্যাঁ, সো এই জিনিসগুলোর সাথে আরও একটু আমাদের এক্সট্রা আছে রকেট এবং হচ্ছে আমাদের ঘর্ষণ। সেই জিনিসগুলো আমরা এখান থেকে পড়ে ফেলবো। তো চলো আমরা খুব দ্রুতই আমরা শেষ করবো এটা, কারণ যেহেতু এটা খুবই সহজ একটি তাই। সো আমরা শুরুতে এখান থেকে বেসিকগুলো একটু জেনে নিই। ভরবেগ এবং সংঘর্ষের মধ্যে শুরুতেই আমরা জানবো হচ্ছে ভরবেগ, সংঘর্ষ, এবং তার আগে আমরা বলের ধারণাটা নিয়ে নিব, যে বল কি, বলের এইখান থেকে কি এমসিকিউ আসতে পারে, সে সব কিছুই কিন্তু আমি বলে দেবো এমসিকিউতে কোনগুলো আসতে পারে। সো দেখো, এখানে আমাদের শুরুতে জানতে হবে যে বল কি। আমরা কি বলি, যে যা কোনো বস্তুর উপরে ক্রিয়া করে বস্তুটাকে গতিশীল করে বা করতে চায়, বা যা কোনো বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে আমরা বলি বল। এই বলকে আমরা এই বলের মধ্যে একটা জিনিস আছে মৌলিক বল। হ্যাঁ, যে সকল বল অন্য কোনো বল থেকে তৈরি হয় না সেগুলো মৌলিক বল বলি। এরকম মৌলিক বল আছে চারটা, যে আমাদের নামগুলো কি কি, যে মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল বা সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এই চারটা মৌলিক বলের বেশ কিছু ইনফরমেশন তোমাকে জানতে হবে, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সো তোমাকে এমসিকিউর জন্য কিন্তু এই পুরো জিনিসগুলো সুন্দর করে পড়ে ফেলতে হবে, যে হ্যাঁ, সবল নিউক্লিয় বলে কি হয়, সবল নিউক্লিয় বলের হচ্ছে পাল্লা কত, সবলতা কত। দেখো, প্রত্যেকটা জিনিস সুন্দর করে লেখা আছে। পরীক্ষায় প্রশ্ন বিশেষ করে আসে এই জিনিসটা, বাহক কণা, সেটা খুবই ইম্পর্টেন্ট। যে পরীক্ষা আসে কি, যে আমাদের এই সবল নিউক্লিয় বলের বাহক কণা কি, গ্লুটন, আমরা বলি গ্লুঅন। ঠিক আছে, তড়িৎচুম্বক বল আমরা কি বলি, ফোটন কণা। আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি, ডাব্লিউজেড বোসন কণা। এবং মহাকর্ষ বল হচ্ছে গ্র্যাভিটন কণা। বিনিময়ের মাধ্যমে এই বলটা কাজ করে। সো এটার পাল্লা সহ আরও বেশ কিছু ইনফরমেশন লেখা আছে। অবশ্যই ঠাড়া মুখস্থ করে নিব ফর এমসিকিউ। আমরা এমসিকিউ জন্য ঠাড়া অবশ্যই সুন্দরভাবে মুখস্থ করে নিব। সো এইটা আমাদের একটা জিনিস গেল, এটা পড়তে হবে। আমরা এই মৌলিক বলে দেখো কিছু কথা সংক্ষেপে লিখে রাখছি। সো তোমার যেটা একটু খুব দ্রুত তুমি পড়ে ফেলতে পারবা, তোমার জন্য ইজি হবে। যে মহাকর্ষ বল দুটো বস্তুর মধ্যে কাজ করে, সবচেয়ে দুর্বল বল যতগুলো বল আছে গ্র্যাভিটন কণা বিনিময় করে, একটু আগে আমরা জানলাম। সাথে আপেক্ষিক সবলতা, পাল্লা, এটা আমরা জেনে রাখবো। পাল্লা হচ্ছে অসীম, এই মহাকর্ষ বল অসীম দুর্বলতা কাজ করতে পারে। একইভাবে তড়িৎচুম্বক বল, এটা চার্জিত কণার মধ্যে কাজ করে, এটা ফোটন কণা বিনিময় করে। হ্যাঁ, এবং এটার পাল্লা অসীম ধরা হয়। সো দুর্বল নিউক্লিয় বলটা কি, যে নিউক্লিয়াসের ভাঙনের ফলে দেখা যায় কি এই বলটা উৎপন্ন হয়, এবং বোসন কণা, ডাব্লিউজেড বোসন কণা বিনিময় করার মাধ্যমে বলটা কাজ করে। সবল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে কাজ করে, প্রোটন এবং নিউট্রনকে তারা কি একসাথে আবদ্ধ করে রাখে। এই হচ্ছে সবল নিউক্লিয় বল। সবচেয়ে শক্তিশালী বল, এবং এখানে মেসন কণা এবং গ্লুঅন কণা বিনিময় হয়। মেসন এবং ওই যে ছিল গ্লুঅন। সো এই যে টোটাল জিনিসটুকু এতটুকু তুমি মনে রাখো, এখান থেকে এমসিকিউ এর যে কোনো কিছু আসলেই তুমি পারবে। সো এমসিকিউটা আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। তো যেহেতু এমসিকিউ, সেটা তুমি জাস্ট একবার রিডিং পড়ে রাখবে, একবার পড়ে রাখবে। সো আমরা এখন এই ভরবেগ নিয়ে কাজ শুরু করব। ভরবেগের সংরক্ষণ নীতি, তারপরে ভরবেগের প্রয়োগ, তারপর হচ্ছে নিউটনের সূত্রের প্রয়োগ। এভাবে আমরা আগাবো এবং আমাদের অল্প কিছু টপিকের মধ্যে শেষ হয়ে যাবে। সো ভরবেগের মধ্যে তুমি যে জিনিসটা জানো, যে ভরবেগটা কি, যখন কোনো একটা বস্তু কোনো একটা বেগে গতিশীল থাকে, তখন তার একটা বেগ আছে এবং তার একটা ভরও থাকে। কিন্তু ভর এবং বেগ দুইটাই আছে, তাহলে কি হয়, যে এদের ভরবেগ থাকবে। সো ভরবেগটাকে আমরা প্রকাশ করি পি দ্বারা, মোমেন্টাম। ভরবেগটা হচ্ছে পি, ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, তাই আমরা এরকম ভেক্টর চিহ্ন দিতে পারি। সো ভরবেগ পি সমান সমান হচ্ছে কি এম ইন্টু ভি। ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগের একক কি, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড বলতে পারি। আরেকটা জিনিস আছে হচ্ছে বলের ঘাত, আরেকটা জিনিস আছে ঘাত বল। সো ঘাত বল হচ্ছে যখন বৃহৎ মানের বল অল্প সময় জুড়ে ক্রিয়া করে। আমরা যখন ক্রিকেট খেলি, যখন আমরা ছক্কা মারি, তাই না, তখন কি হয়, যে এই বলটা এই ব্যাটের সংস্পর্শে খুবই অল্প সময় থাকে, কিন্তু তুমি খুব জোরে আঘাত করার চেষ্টা করো, তাহলে বৃহৎ মানের বল ক্রিয়া করে কিন্তু অল্প সময় ক্রিয়া করে। সেটাকে বলি আমরা কি, যে ঘাত বল। আর হচ্ছে বলের ঘাত। বলের ঘাত কি, তুমি যে বস্তুটার উপরে বল প্রয়োগ করলা, সেই বল এবং ক্রিয়াশীল সময়, যে কত সময় জুড়ে বলটা প্রয়োগ করলা, তুমি বস্তুর উপরে বল প্রয়োগ করলা এবং কত সময় জুড়ে বল প্রয়োগ করলা, সেই গুণফলটাই হচ্ছে বলের ঘাত। তো যে সমান সমান হচ্ছে এফ ইন্টু টি। সো পি হচ্ছে এম ভি, আর বলের ঘাত হচ্ছে যে সমান এফ ইন্টু টি। সো এই হচ্ছে আমাদের বলের ঘাত।
এরপরে আমরা এখানে আরেকটা জিনিস শিখবো যে বলের ঘাত এবং এই হচ্ছে ভরবেগের মধ্যে একটা সম্পর্ক কিন্তু আছে। তো দেখো আমি এখানে একটু লিখি যে আমাদের বলের ঘাতকে আমরা যে দ্বারাই লিখছি, এফ এর পরিবর্তে কি লেখা যায়? এফ এর পরিবর্তে লেখা যায় এম এ, তাই না? আমরা লিখলাম এম, আর এ এর পরিবর্তে আবার কি লেখা যায় একটু মনে করে দেখো, যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি, আর এখানে ইনটু আকারে তো আগে থেকে একটা টি আছে, খেয়াল করে দেখো টি আর টি কিন্তু কাটা যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি যে জে সমান আমাদের কি লিখতে পারবো, এখানে এম আছে আমাদের, আর সাথে হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো খেয়াল করো, যে আমি এই বলের ঘাত সমান সমান কি লিখতে পারবো, এম ভি মাইনাস ইউ। আর এই যে এম ভি মাইনাস ইউ এটাও কিন্তু একটা ফর্মুলা, তাহলে তো এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, বক্সগুলো হচ্ছে তোমাকে মুখস্থ রাখতে হবে। ওকে, এরপরে আরেকটা জিনিস খেয়াল করো, এই যে সময় কি লেখা যায়, এফ ইন্টু টি লেখা যায়। সো আমরা কিন্তু এই জায়গাটার মধ্যে এভাবে লিখে দিতে পারি যে জে এর পরিবর্তে লেখা যায় হচ্ছে এফ ইন্টু টি, এফ ইন্টু টি বল এবং সময়ের গুণফলটাই হচ্ছে আমাদের কি বলের ঘাত, আর ইকুয়াল টু হচ্ছে এই যে ভরবেগের পরিবর্তন কি হবে এম, সাথে কি আসবে আমাদের এখানে ভি মাইনাস ইউ। তাহলে এই হচ্ছে আমাদের একটা জিনিস, এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ, এফ ইন্টু টি ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। এটা হচ্ছে আমাদের কি, যে বলের ঘাত আর হচ্ছে ভরবেগের পরিবর্তন, এফ টি আর হচ্ছে এম ভি মাইনাস ইউ। সো গেল, তার মানে এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি, এভাবে মনে রাখতে পারি যে এফ ইন্টু টি মানে তো বলের ঘাত, বলের ঘাত যেই কথা আর ভরবেগের পরিবর্তনও একই কথা। সেটা কিন্তু এমসিকিউতে কাজে লাগে, এই ছোট্ট সূত্রগুলো কিন্তু বিশেষ করে এমসিকিউতে লাগে। আমি কিন্তু বলে দিচ্ছি যে তুমি কিন্তু খাতার সাইডে লিখে রাখো, মার্ক করে রাখো যে কোনটা কোথায় কাজে লাগে। সো এমসিকিউতে এটা বেশ কাজে লাগে, অ্যাডমিশনে চলে আসে। সো বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন, এফ ইন্টু টি সমান হচ্ছে এম ভি মাইনাস ইউ। সো দ্যাটস ইট। সো এখান থেকে মনে রাখবো, আর ঘাত বলতে একটু আগে আমরা বলছি, আর এই বলের ঘাতের একক আমরা এই যে এটাই ইউজ করতে পারি কেজি মিটার পার সেকেন্ড অথবা নিউটন সেকেন্ড, এটাও ইউজ করতে পারি। কারণ দেখো বল এবং সময়ের গুণফল, বল হচ্ছে নিউটন, সময় হচ্ছে সেকেন্ড, নিউটন সেকেন্ড হচ্ছে বলের ঘাত। তাহলে মেইনলি মনে রাখতে হবে ভাই, পি হচ্ছে ভরবেগ এম ইন্টু ভি, বলের ঘাত কি এফ ইন্টু টি, যে সমান এফ ইন্টু টি, আর বলের ঘাত যেই কথা আর ভরবেগের পরিবর্তনও একই কথা, অর্থাৎ এফ ইন্টু টি সমান এম ভি মাইনাস ইউ। সো ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এফ এম হচ্ছে ভর। সো এগুলো আমাদের এমসিকিউতে কাজে লাগবে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। একটা কথা বলে রাখি, যখন এম ভি মাইনাস ইউ এগুলো বসাতে যাবা, এই ভি এর ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। ভি হচ্ছে ভেক্টর রাশি, বেগ। তুমি যদি একটা বস্তু সামনের দিকে গতিশীল হয়, সেই বেগটাকে যদি তুমি পজিটিভ ধরো, তাহলে কোনো একটা বেগ যদি ঠিক তার বিপরীত দিকে গতিশীল হয়, তো তখন তুমি কিন্তু সেই বেগটাকে নেগেটিভ ধরবা। সেই ব্যাপারটা একটু মাথায় রেখো, জিনিসটা আমরা জানি কিন্তু অঙ্কে প্রয়োগ করতে গিয়ে আমরা ভুলে যাই, তখন কিন্তু তোমার অঙ্কটাও ভুল হয়ে যাবে। সো একটু খেয়াল রাখবো, দ্যাটস ইট। এখান থেকে একটু মনে রাখলেই চলবে। ভরবেগের সংরক্ষণ নীতি একটু 19 জিনিসটা একটু রিক্যাপ করা যাক। 19 পড়েছি, অবশ্যই পড়ছো। সো ভরবেগটা যে আমরা বললাম যে কোনো একটা বস্তু গতিশীল আছে, তার ভরবেগ আছে। সো এই যে ভরবেগটা যদি কোনো কিছুর সাথে সে ধাক্কাও খায়, হ্যাঁ মনে করো যে ধাক্কা খেলো, সংঘর্ষে লিপ্ত হলো, এর ভরবেগ কিন্তু কি হবে না, যে এই ভরবেগ কিন্তু পরিবর্তন, মানে ভরবেগের কি হবে না, যে পরিবর্তন হবে না। এই টোটাল যে ভরবেগ ছিল এটার, এই ভরবেগটা সংরক্ষিত হবে। হ্যাঁ, বা এই যে বস্তুটা এখানে ছিল, হ্যাঁ এই যে পুরো সিস্টেম সংঘর্ষ যখন হবে, এটা এবং এটা এই টোটালটার ভরবেগ পরিবর্তন হবে না, পুরো সিস্টেমটার ভরবেগ পরিবর্তন হবে না। দেখা যাবে কি যে এটার বেগ একটা চেঞ্জ হয়ে গেছে, আবার এটার বেগ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে এই সংঘর্ষের পূর্বে এটা এবং এটা, এই দুইটার মোট যে ভরবেগ, আর ধাক্কা খাওয়ার পরে এটা গতিশীল হয়ে গেল, এটা আবার আস্তে আস্তে গেল। সো এদের ভরবেগটা আবার যখন যোগ করবো সংঘর্ষের পরে, দেখবো একই আসবে। তাহলে ভরবেগের সংরক্ষণ নীতি মানে কি, যখন এরকম দেখো M1 ভরের একটা বস্তু U1 বেগ নিয়ে যাচ্ছিল, এখানে সবুজ আর একটা বস্তু M2 ভরের বস্তু U2 বেগ নিয়ে যাচ্ছে। সো এক টাইমে তাদের মধ্যে ধাক্কা লাগছে, সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পরে দেখা গেল কি যে M1 বস্তুটা V1 বেগে যাচ্ছে, M2 বস্তুর উপর V2 বেগে যাওয়া শুরু করছে, ধাক্কা খেয়ে তারপরে চলতেছে। সো এখন যে ব্যাপারটা, এদের পূর্বে যে ভরবেগ, দেখো এটার ভরবেগ কি হবে M1 U1। সো এই কথাটা দেখো, এটাই হচ্ছে সেই সংরক্ষণ নীতি, যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। তাহলে আমরা কি লিখবো, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ মানে কি, যে এই হচ্ছে কি লিখবো আমরা, দেখো এখানে যে সংঘর্ষের পূর্বে, সো M1 এবং সাথে থাকতেছে কি U1। সো M1 U1 সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ যোগ এখানে আমাদের কি আছে, এখানে আছে আমাদের যে আরেকটা বস্তু ছিল M2। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, যে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পরে, এটা হচ্ছে সংঘর্ষের পরে, সংঘর্ষের পূর্বে এবং হচ্ছে সংঘর্ষের পরে। তো পরে হচ্ছে কি আমাদের মোট ভরবেগ। তো সংঘর্ষের পূর্বে দেখো মোট ভরবেগ, প্রথম বস্তুটার ভরবেগ, দ্বিতীয় বস্তুটার ভরবেগ যোগ করলে কি মোট ভরবেগ। তো সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ ইকুয়াল টু সংঘর্ষের পরে মোট ভরবেগের সমান হবে। যেমন এই যে সংঘর্ষের পরে এভাবে যাচ্ছে, M1 V1 বেগে যাচ্ছে, লিখতে পারবো আমরা কি M1 V1 যোগ হচ্ছে কি লিখতে পারবো আমরা M2 V2। সো লিখতে পারবো কি আমরা এখানে, যে লিখতে পারবো হচ্ছে আমরা M2 V2, অর্থাৎ সংঘর্ষের পরে এদের মোট ভরবেগটা ইকুয়াল হবে। সো এই ব্যাপারটা একটু খেয়াল রেখো, যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগটা কি হয়, সমান হয়। এটা কি বলি আমরা, ভরবেগ সংরক্ষিত হচ্ছে।
কিন্তু যদি কখনো এরকম হয় যে বস্তুটা কি মিলিত হয়ে চলতেছে, এমনও কিন্তু হতে পারে যে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর এভাবে তারা একসাথে যাচ্ছে, এরকম যদি কোনো মিলিত হয়ে চলে তখন সেটাকে আমরা বলি মিলিত বেগ। সো মিলিত বেগটা কী হবে তুমি একটু খেয়াল করো। আমরা এদিকে কী লিখতে পারবো, তাহলে আমরা এই কাজটা করে দিব যে এই হচ্ছে আমাদের m1u1 বেগ নিয়ে যাচ্ছিল এবং হচ্ছে m2u2 এই বেগ নিয়ে তার মোট ভরবেগ ছিল। এবার দুইজন যদি একসাথে যায় ধাক্কা খেয়ে সংঘর্ষের পরে, দুজনের বেগ সেম হবে, তাহলে আমি v1 v2 এর জায়গায় v লিখতে পারবো। সো ভিটা যদি কমন নিয়ে ফেলি তাহলে কি আসবে, m1 যোগ হচ্ছে কত m2, তাই না? সো এটাই হচ্ছে সেই মিলিত বেগ। সো v ইকুয়াল টু আমাদের কি হবে তুমি একটু খেয়াল করো, এখানে এপাশে যেটা ছিল m1u1 যোগ আমাদের এপাশে কি আছে m2u2 ডিভাইডেড বাই আমাদের কত, ডিভাইডেড বাই হচ্ছে কি থাকবে আমাদের m1 যোগ হচ্ছে কি আমাদের m2, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মিলিত বেগ। সো মিলিত বেগ সমান সমান m1u1 যোগ m2u2 আর নিচে হচ্ছে m1 প্লাস m2। এটা হচ্ছে মিলিত বেগ, গাড়ি দুটোর সংঘর্ষের পর মিলিত হয়ে যে চললো সেই বেগটা। সো আমরা এই কয়েকটা জিনিস মনে রাখবো। তাহলে সামাইটা একটু খেয়াল করো, কি কি মনে রাখবা। সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ আর পরে মোট ভরবেগ সমান থাকে। মিলিত বেগটা কত হয়, এই যে মাত্র বের করলাম আমরা, যে m1u1 যোগ m2u2 ডিভাইড বাই m1 প্লাস m2 নিচে। যে সহজ কথায় মনে রাখতে পারো, সংঘর্ষের পর যদি মিলিত হয়ে চলে v1 আর v2 এর জায়গায় আমরা v ধরবো, শুধু v ধরবো, কারণ দুজনের বেগ এক, সেমভাবেই যাচ্ছে। আর লাস্ট আরেকটা জিনিস মনে রাখতে পারো, এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের অ্যাডমিশনে এই প্রশ্ন খুব বেশি আসে। সো বন্দুকের পশ্চাৎ বেগ, যখন তুমি খেয়াল করছো যেরকম গুলি করা হয় বন্দুকটা যখন পিছনে চলে আসে, কেন খেয়াল করো, যখন বন্দুকটা স্থির আছে এর ভিতরে গুলিটাও স্থির আছে, তাহলে স্থির মানে কি বেগ শূন্য, স্থির মানে বেগ শূন্য, টোটাল এখানে কি শূন্য, তার টোটাল ভরবেগটা শূন্য। যখনই গুলি করতেছো, সো গুলিটার একটা ভর আছে, সে একটা বেগ নিয়ে সামনে চলে গেল, তাই সে একটা ভরবেগ প্রাপ্ত হলো। কিন্তু আগে তো সব মিলে শূন্য ছিল, এখন তো একটা পজিটিভ মান পাইলাম, ভরবেগ প্রাপ্ত হইলো। তো সেটাকে শূন্য বানাইতে হলে এই বন্দুকটা কি হয়, বন্দুকটা পিছনের বেগ প্রাপ্ত হয়, এবং এর ফলে কি হয় যে পিছনের বেগ প্রাপ্ত হইলো ছেলে মাইনাস, তাহলে এখানে মাইনাসের ভরবেগ আর সামনের প্লাস ভরবেগ মিলে শূন্যই থাকে আসলে। সো ভরবেগটা সংরক্ষিত হয়। সো এই জিনিসটাই দেখো, যে প্রথমে ভরবেগ শূন্য ছিল, পরবর্তীতে এই গুলির একটা ভর থাকে, গুলির একটা বেগ থাকে, এবং বন্দুকের ভর তো আছে, এবং বন্দুকও পিছনের দিকে একটা বেগ প্রাপ্ত হয়, যাকে বলছি আমরা পশ্চাৎ বেগ। সো বন্দুকের বেগটা আমরা বের করতে চাচ্ছি এখানে, এই তো বড় হাতের ভিটা। সো বড় হাতের ভিটা কী হবে, মাইনাস, এই দেখো এটা এখানে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। সো মাইনাস এম ভি ডিভাইডেড বাই বড় হাতের এম, যেখানে এই এম এটা মানে হচ্ছে গুলির ভর, এই ছোট হাতের ভি হচ্ছে গুলির বেগ, এবং বড় হাতের এমটা হচ্ছে আমাদের বন্দুকের ভর, বড় হাতের ভিটা হচ্ছে বন্দুকের বেগ, বন্দুকের ভর বন্দুকের বেগ। আর বন্দুকের বেগটা যেহেতু পিছনের দিকে আসতেছে, তাহলে আমরা বলবো কি পশ্চাৎ বেগ। সো এই জিনিসটা একটু ছোট্ট করে মনে রাখবো, এমসিকিউর জন্য, এমসিকিউতে যখন আসবে আমরা দেখাই দিব, সমস্যা নেই। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, একটু নোট করে ফেলো জিনিসটা, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই খুব ইম্পর্টেন্ট। তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে আসতে পারে, 19 কিন্তু এই ব্যাপারটা ছিল, আমি একটু মনে করাই দিচ্ছি যে এই যে সংঘর্ষ, দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলে সংঘর্ষ দুই রকমের হতে পারে। একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। শর্ত দুটো নোট করে নাও, যে ভরবেগ সংরক্ষিত হয় এবং দুই গতিশক্তি সংরক্ষিত হয়। যদি ভরবেগ সংরক্ষিত হয় এবং গতিশক্তিও সংরক্ষিত হয়, তাহলে আমরা বলবো সেই সংঘর্ষটা স্থিতিস্থাপক। আর অস্থিতিস্থাপকের শর্তটা দেখো, ভরবেগ সংরক্ষিত হয় আর গতিশক্তি সংরক্ষিত হয় না। কি বুঝতে পারলাম? দেখো ভরবেগটা সবখানেই সংরক্ষিত হয়, ভরবেগটা সংরক্ষিত হয়, তার মানে ভরবেগটা সব জায়গায় সংরক্ষিত হবে। সংরক্ষিত হয় না হচ্ছে গতিশক্তি, গতিশক্তি যদি সংরক্ষিত হয় তাহলে স্থিতিস্থাপক, আর যদি গতিশক্তি সংরক্ষিত না হয় তাহলে অস্থিতিস্থাপক। এখন তুমি বুঝবা কিভাবে যে গতিশক্তি সংরক্ষিত নাকি না, সেটাও আমি একবার এখানে মনে করাই দিচ্ছি, আমরা ম্যাথ করবই। তো সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি কত হবে, যে ইকে ওয়ান সমান হাফ, এই যে আমরা সবাই জানি গতিশক্তি সূত্র হাফ এম ভি স্কোয়ার, সো হাফ m1u1 স্কোয়ার, আর দ্বিতীয় বস্তু কী হবে, হাফ m2v2 মানে u2 স্কোয়ার, সো হাফ m1u1 স্কোয়ার যোগ হাফ m2u2 স্কোয়ার। আর সংঘর্ষের পরে মোট গতিশক্তি কী হবে, মোট শক্তি মানে কি, মোট গতিশক্তি বোঝানো হয়েছে এখানে, যে মোট ইকে, দেখো ইকে লেখা। তো সংঘর্ষের পরে হবে কি, হাফ m1v1 স্কোয়ার যোগ হাফ m2v2 স্কোয়ার। সো আমি এভাবে করে সংঘর্ষের পূর্বে গাড়ি দুইটার গতিশক্তি আমি যোগ করব, সংঘর্ষের পরেও গাড়ি দুইটার গতিশক্তি আমি যোগ করব, করে দেখবো এই যে ইকে ওয়ান এবং ইকে টু এটা সমান আসলো কিনা। যদি সমান না আসে তাহলে বুঝবা গতিশক্তি সংরক্ষিত হয়নি, অস্থিতিস্থাপক। আর যদি সমান আসে তাহলে কি বুঝবা, যে হ্যাঁ এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর একটা ছোট্ট ইনফরমেশন মনে রাখবো, সেটা হচ্ছে এটা, যে যদি তুমি খেয়াল করো যে স্থিতিস্থাপক সংঘর্ষ, এই জিনিসটা মেনটেন হবে যে ওই গাড়ি দুইটার আদি বেগদ্বয়ের অন্তর এবং শেষ বেগের অন্তর দেখবা কি সমান থাকবে। হ্যাঁ, u1 - u2 সমান v2 - v2, একটা শর্ত, তুমি এটা দেখেও তুমি একটা আইডিয়া করতে পারবা যে ওকে এখানে সংরক্ষিত হবে কি হবে না। সো আদি বেগদ্বয়ের অন্তর এবং শেষ বেগদ্বয়ের অন্তর সমান হবে। ওকে,
সো ফাইন, এটা আমরা এখান থেকে বুঝে ফেললাম, নো প্রবলেম। সো এর পরেরটা আমরা দেখি, এই যে আমাদের গাড়িগুলো যদি এরকম সংঘর্ষে এরকম লিপ্ত হয়, তারপরে এই গাড়িগুলার আলাদা আলাদা বেগে যদি চলে, মিলিত হয়ে চলে তো বের করতে পারবো। যদি আলাদা আলাদা হয়ে গাড়িগুলো চলে, তাহলে সেক্ষেত্রে আমাদের বেগের সূত্র কি হবে? এই যে এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে, বড় সূত্র মাঝে মাঝে গ নম্বরে কিন্তু আসে, কম আসলেও আসে। সো তুমি একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো, যেন তুমি এখান থেকে আসলে করতে পারো। আমি একটু পরে কিন্তু সেই অঙ্কগুলো দেখাবো যে এই টাইপগুলো থেকে বিগত বছরে কী কী প্রশ্ন আসছে, কী কীভাবে আরও আসতে পারে। সো কী হবে, এই প্রথম গাড়িটার শেষ বেগ, সো V1 মানে কি প্রথম গাড়ি শেষ বেগ, বাংলা লিখে নাও। সো M1 মাইনাস M2 ডিভাইড বাই কি M1 প্লাস M2 ইন্টু U1 যোগ 2 M2 U2 ডিভাইড বাই M1 প্লাস M2। আর V2 কী হবে? V2 হবে হচ্ছে, দেখো জাস্ট এখানে তাকাই, দেখো এখানে যে পোর্শনটুকু ছিল সেটা এবার আগে আসবে। এবার দেখো এখানে 2M2 U2 ছিল, কিন্তু এখানে হবে 2M1 U1, আর নিচে M1 প্লাস M2, নিজে নিজে সব জায়গায় M1 প্লাস M2। আর এখানে কি হবে, আগের বার M1 মাইনাস M2 ছিল, এবার এখানে হবে M2 মাইনাস M1 সাথে হচ্ছে U2। সো এই দুটো সূত্র আমাদের খুব ভালোভাবেই মনে রাখতে হবে, কারণ মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে সংঘর্ষের পরে প্রথম বস্তুটির শেষ বেগ কত বা দ্বিতীয় বস্তুটির শেষ বেগ কত। যদি তারা মিলিত হয়ে না চলে, তাহলে আমরা এভাবে শেষ বেগ বের করব, আর মিলিত হয়ে চললে সেটা তো আমরা দেখলামই। সো এর পরেরটা দেখা যাক। এরপর হচ্ছে নিউটনের সূত্র, সেই সম্পর্কেও আমাদের ধারণা আছে। সো নিউটনের সূত্র থেকেও কিন্তু আসলে বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে, সো আমি সেটাও দেখাবো আজকে। সো প্রথম সূত্র আমরা সকলেই জানি যে নিউটনের প্রথম সূত্র থেকে জড়তা এবং বলের ধারণা পাওয়া যায়। জড়তা দুই রকমের, স্থিতি জড়তা, গতি জড়তা, আমরা 9 এগুলো পড়েছিলাম। সো সমস্যা নেই, যতটুকু আইডিয়া তোমার আছে ওইটুকু থাকলেই চলবে। সো প্রথম সূত্রটা কী ছিল? যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ না করি, স্থির বস্তু স্থির থাকবে এবং চলমান বা গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। তো এটাই সূত্র ছিল। 2 নম্বর সূত্রটা কী ছিল? যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সেখান থেকে কিন্তু আমরা সূত্র পাইতাম F সমান সমান ma। তো এইখানে একটা কিন্তু ব্যাপার আছে, দেখো আমি একটু বলি, কারণ এরকমভাবে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন অনেক সময় আসতে পারে। সো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে আমরা প্রয়োগ করি ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। সো এই ক্ষেত্রে কী ঘটনা ঘটবে? ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই সমানুপাতিকটা উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, তখন সেক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে এরকম dp/dt সমান k ইন্টু এফ। এবার খেয়াল করো dp/dt, এই p এর পরিবর্তে লেখা যায় কি mv, ভর আর বেগ। সো আমরা নর্মালি কী করি, যে ভরটাকে কি ধরি, যে ভরটা ধ্রুবক থাকে, ভর ধ্রুবক থাকে। সো ভরটাকে আমরা বাইরে নিয়ে আসি, আর ddt অফ v তার মানে কি ত্বরণ হয়, সেটা বেগের পরিবর্তন। dv/dt-কে আমরা ত্বরণ বলি। সো ma, সো এটা প্রমাণ আর কি, কিন্তু তারপরে প্রমাণ তোমার মনে রাখতে হবে না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যদি ভরটা আমরা এটা f সমান সমান যখন আমরা ma লিখি, তার মানে এই ভরটা কিন্তু পরিবর্তনশীল না, ভরটা কিন্তু ধ্রুবক। যখন ভরটা ধ্রুবক, তখন আমরা এই সূত্র ইউজ করি, F = ma। আর ভর যদি ধ্রুবক না হয়, প্রতি মুহূর্তেই চেঞ্জ হতে থাকে, তাহলে কিন্তু আমরা এভাবেও বল বের করতে পারি, যে m dv/dt প্লাস v dm/dt। কীভাবে? কারণ এখানে আমরা কাউকেই ধ্রুবক ধরে নিই, যে ভরটাও পরিবর্তনশীল, বেগটাও পরিবর্তনশীল। সো আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র ইউজ করে এটা পেয়েছি। তো তুমি মনে রাখতে পারো, আর না রাখলে খুব একটা বেশি সমস্যা নাই, ঠিক আছে? সো এটা একটু জাস্ট আইডিয়া থাকলো। আর 3 নম্বর সূত্র আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান, এবং প্রতিটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সো এইটার ব্যবহার আমরা এখানে বিশেষ করে পাবো রকেট, এটা আমাদের পরীক্ষা আসতে পারে, এটাও এমসিকিউতে আসে। সো এখানে অনেকগুলো ছোটো ছোটো এরকম টপিক, সো তোমাকে একটু কষ্ট করে সূত্রগুলো মনে রাখতে হবে। এমসিকিউতে আসুক, বা হচ্ছে সিকিউর কোনো একটা গ নম্বরে চলে আসুক, বা খতে চলে আসুক, আসতেই পারে। সো রকেট থেকে আমরা মাত্র 3টা সূত্র মনে রাখবো। কি কি কোন কোন সেই 3টা সূত্র? যে আমরা যখন দেখি যে রকেট এভাবে উপরে উঠতেছে, দেখি না অনেক ধোঁয়া নির্গত হচ্ছে, গ্যাস নির্গত হচ্ছে। সো জ্বালানি পোড়ানোর পর যে গ্যাসগুলো নির্গত হচ্ছে, সেইটারই একটা প্রতিক্রিয়া পেয়ে কিন্তু রকেটটা উপরের দিকে উঠছে। সো এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, এইখান থেকে কিন্তু এই সূত্রগুলো আমাদের রকেটের আসছে। 3টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে রকেটের প্রযুক্ত ধাক্কা। সো এই যে রকেট যখন উপরের দিকে উঠছে, সো রকেট তখন প্রযুক্ত ধাক্কাটা কত? এই যে এই সূত্রটা F = dm/dt × v। বা ডেল m/dt মানে কি? এই ডেল m/dt মানে হচ্ছে জ্বালানি নির্গমনের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণে জ্বালানি নির্গত হচ্ছে, সেটা হচ্ছে ডেল m/dt। মনে রাখতে পারো 1 সেকেন্ডে কতটুকু জ্বালানি পুড়ছে। যদি তোমাকে প্রশ্নে বলে 1 সেকেন্ডে 200 কেজি জ্বালানি পুড়ে, তাহলে ডেল m/dt এর মান হচ্ছে সেই 200, ঠিক আছে? 1 সেকেন্ডে কতটুকু জ্বালানি পুড়ে, সেটাই হচ্ছে আমাদের এটা। সো জ্বালানি নির্গমনের হার, জ্বালানি নির্গমনের হার। সো গেল আমাদের এখানকার ব্যাপারটা। এরপরে তুমি খেয়াল করো, এখানে আমাদের কি আছে, যে এই যে এটা সেটা ডেল m/dt × v। এই v হচ্ছে কি, দেখো নির্গত গ্যাসের বেগ, যে গ্যাস বের হচ্ছে সেই গ্যাসের বেগ। সো সূত্রটা কি, রকেট যখন উপরের দিকে উঠবে, এই রকেটের প্রযুক্ত ধাক্কা কত? ডেল m/dt × v। এক কথায় মনে রাখবো এমসিকিউর জন্য।
রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল, রকেট যখন উপরের দিকে উঠছে, রকেট উপরে একটা ধাক্কা পাচ্ছে, আবার অভিকর্ষ বল নিচে ক্রিয়া করছে। সো এই ব্যাপারটা হচ্ছে কি আমাদের যে এখানে একটা লব্ধি বল কাজ করবে, উপর দিকে একটা বল, নিচে একটা বল। সো আলটিমেট লব্ধি বলটা কত, কি করব, টোটাল যে বলটা ছিল ধাক্কা ছিল উপরের দিকে ডেল এম বাই ডেল ভি, সেখান থেকে আমি নিচের অভিকর্ষ বলটা বাদ দিয়ে দিব মাইনাস এম জি, তাহলে চলে আসবে লব্ধি বল। সো লব্ধি বল যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বের করো ডেল এম বাই ডেল ভি মাইনাস এম জি। ঠিক আছে, আরেকটা লাস্ট জিনিস হচ্ছে রকেটের ত্বরণ। রকেট যে উপরের দিকে উঠছে, তুমি একটা ধাক্কা তুমি দিচ্ছ, বল দিচ্ছ, আলটিমেটলি একটা বল পাচ্ছে, সে ত্বরণ থাকবে। সো ত্বরণটা কি হবে, এই যে বলটা ছিল বলটাকে আমি ভর দিয়ে ভাগ করে দিব, কারণ আমরা জানি ত্বরণ সমান এফ বাই এম। সো ভর দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো হচ্ছে মোট ভর দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো ত্বরণটা। সো কি আসবে তখন, ডেল এম বাই ডেল ভি মাইনাস এম জি তো ছিল, এম দিয়ে ভাগ করলে কি থাকে, এখানে এম কাটা যায় আর এখানে নিচে 1/m থাকে, এতটুকুই তো। সেই তিনটা সূত্র তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে, রকেটের উপর প্রযুক্ত ধাক্কা, রকেটের লব্ধি বল এবং হচ্ছে রকেটের ত্বরণ। তিনটা সূত্র তুমি মুখস্থ করে নাও, সামনে যে কোনো জায়গায় কিন্তু সেটা কাজে লাগবে, সিকিউ বা এমসিকিউ বা ক খতেও কাজে লাগতে পারে। আর লাস্ট আরেকটা জিনিস হচ্ছে আমাদের এরকম মনে রাখার মতো, সেটা হচ্ছে লিফট। এখানেও লিফটের ক্ষেত্রে তিনটা বিশেষ কেস আমরা মনে রাখবো। লিফট যখন নর্মালি হচ্ছে প্রকৃত ওজন যখন জিজ্ঞেস করে যে আমাদের প্রশ্ন এভাবে আসে যে লিফটে ওজন কি হয়, চেঞ্জ হয় বা পরিবর্তনশীল হয়, বা মনে হয় যে হালকা মনে হচ্ছে বা ভারী মনে হচ্ছে। সো লিফট যদি সেটা ত্বরণে ওঠানামা করে তাহলে সেক্ষেত্রে সেটা হয়। নর্মালি তোমার প্রকৃত ওজন কত, এমজি, ডাব্লিউ সমান এমজি। লিফট যদি ত্বরণে উপরে ওঠে বা ত্বরণে নিচে নামে তাহলে সেক্ষেত্রে তোমার এই প্রকৃত ওজনের সাথে লিফটের মধ্যে পরিমাপিত ওজনে একটা পার্থক্য দেখা যায়, এখানে একটা আপাত ওজন পাওয়া যায়। তো সেই লিফটে আপাত ওজন কত, মনে রাখবা লিফট যদি সমবেগে চলে তাহলে সেক্ষেত্রে আমাদের আপাত ওজন হবে এমজি, শুধুমাত্র এমজি হবে, কারণ লিফট সমবেগে চলছে, কোনো ত্বরণ না থাকলে কোনো চেঞ্জ হবে না। সো সমবেগে চললেও এমজি হবে, প্রকৃত ওজন আর সমবেগে চললে ওজন একই জিনিস। কিন্তু লিফট যদি এ ত্বরণে উপরে ওঠে অথবা এ ত্বরণের নিচে নামে, তো ত্বরণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে চেঞ্জ হয়, কি হয়, লিফট এ ত্বরণে উপরে উঠলে, সো মেন কথাটা হচ্ছে উপরে উঠলে, সো উপরে উঠলে কি হবে দেখো, আর ইকুয়াল টু এফ জি প্লাস এ, তার মানে উপরে উঠলে এখানে প্লাস হবে আসলে। হ্যাঁ, সো বেসিক্যালি এইভাবে করে কিন্তু সূত্রটা আসছে, সো প্রমাণ মনে রাখতে হবে না। সো আর ইকুয়াল টু এম জি প্লাস এ, এবং সেক্ষেত্রে ওজনটা বৃদ্ধি পায়, খেয়াল করো এম সাথে ব্র্যাকেটে জি প্লাস এ, তাহলে কি ওজনটা বাড়ছে। আর যদি লিফট এ ত্বরণের নিচে নামে তাহলে সেক্ষেত্রে কী করবো, লিখবো এম জি মাইনাস এ। তাহলে তুমি মনে রাখবা লিফট সমবেগে চললে এম জি, লিফট এ ত্বরণে উপরে উঠলে জি প্লাস এ, এম জি প্লাস এ, আর এই ত্বরণের নিচে নামলে এম জি মাইনাস এ। তাহলে উপরে উঠলে ত্বরণে ওজন বৃদ্ধি পায়, ত্বরণের নিচে নামলে ওজন হ্রাস পায়। এবং খেয়াল করো এখানে যে এ মন্দন, যদি কখনো তোমাকে বলে উঠেছে এ মন্দনে লিফট উপরে উঠলো, সো মন্দন বললে তোমার কোনো টেনশন নেই, তুমি জাস্ট এর জায়গায় মাইনাস দিবা। মনে করো এখানে জি প্লাস এ, আর এর আগে দিবা কি জি প্লাস ব্র্যাকেটে মাইনাস এ, মন্দন বললে খালি এ এর মানটা দিবা কি মাইনাস, শেষ। তাহলে অটোমেটিকলি এখানে মাইনাস দিলে এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, হোক ডাজেন্ট ম্যাটার। তুমি খালি মনে রাখবা উপরে উঠলে প্লাস, নিচে নামলে মাইনাস। আর মন্দন বলে তো এমনিই মাইনাস একটা আসবে, সেটা দিব আমি এক্সট্রা, যা আসবে তাই, সো প্যারা নেই। সো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো গেল, যেটা তোমার মনে রাখতে হবে, মেইন জিনিসটুকু মনে রাখতে হবে। হ্যাঁ, সো এই হচ্ছে, তাহলে আমি এই স্টারটাকে সরাই দিই, নেক্সট রাখি। সো এই বিশেষ করে এই তিনটা লাইন তোমার হচ্ছে মেইন। আর এরপরে দেখো যদি কখনো বলে অবাধে পতনশীল লিফট, মনে করি লিফটের তার ছিঁড়ে গেছে, লিফট পড়তেছে এমনি, তো সেক্ষেত্রে কি হবে যে ওই লিফটের ত্বরণ কি হয়ে যাবে, লিফটের ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ সেম হয়ে যাবে। তো লিফট নিচের দিকে নামছে, পড়ছে, তাহলে জি মাইনাস জি, তাহলে কত আসবে, এখানে শূন্য চলে আসবে, আপাত ওজন শূন্য হবে, তখন তোমার কাছে ওজনহীন মনে হবে। যদি লিফট কখনো ছিঁড়ে পড়ে যায় তখন ভিতরে যারা থাকবে তারা ভাসবে বা হচ্ছে ওজনহীন মনে করবে, তারা আসলে নিজেকে ওজনহীন মনে করবে। সো এই হচ্ছে ব্যাপারটা। সো এতটুকু কথা মনে রাখো, মেন কথা তিনটা। আবার মনে করো মুখস্থ করে দিই, লিফট সমবেগে উপরে উঠুক নিচে নামুক, আর ইকুয়াল টু এমজি। আর মানে লিফটের মেঝে কর্তৃক ঊর্ধ্বমুখী বল বা হচ্ছে আপাত ওজন। কি বলছি কথাটা লিখে নাও সাইডে নোটের মধ্যে। এই আর মানে হচ্ছে লিফটের মেঝে কর্তৃক ঊর্ধ্বমুখী বল, তোমাকে যে লিফটের মেঝে ঊর্ধ্বমুখী বল দেবে সেটাই হচ্ছে কি ওজন বা আপাত ওজন। আর মানে আপাত ওজন বা লিফটের মেঝে কর্তৃক ঊর্ধ্বমুখী বল। সমবেগে উঠানামা করলে কি হবে, এমজি। লিফট যদি এ ত্বরণে উপরে ওঠে তাহলে হবে এম জি প্লাস এ, আর লিফট যদি এ ত্বরণে নিচে নামে তাহলে আর কি হবে, আর ইকুয়াল টু এম জি মাইনাস এ, উপরে উঠলে প্লাস নিচে নামলে মাইনাস। আর যদি মন্দন কখনো বলে ফেলে যে লিফট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনের নিচে নামলো, সো নিচে নামলে জি মাইনাস এ লিখবা, এই এর মান তুমি বসাই দেবে কত, -2, সো মাইনাস মাইনাসে প্লাস হোক সমস্যা নেই। ওকে, বুঝতে পেরেছি। আর লিফট যদি ছিঁড়ে যায় বা অবাধে পতনশীল হয় তাহলে ওজনহীন মনে হবে, কেমন।
সো এতটুকু আমরা এখান থেকে সুন্দর মতো আশা করি বুঝতে পেরেছি। মেইন আমাদের এতটুকু জিনিস বিশেষ করে মনে রাখতে হবে। সো এরপরে দেখো ঘর্ষণের কিছু কথা একটু মনে রাখতে হবে এমসিকিউতে বা হচ্ছে অনেক সময় রিটেনে চলে আসে। রিটেনে কোন অংশ আসতে পারে আমরা একদম সিকিউ সহ সেটা দেখবো। সো দেখো লিফটের ক্ষেত্রে ব্যাপারটা কি, ঘর্ষণের ক্ষেত্রে ব্যাপারটা কি, যে ঘর্ষণে আমরা ঘর্ষণ বলতে কী বুঝি, যে গতির বিপরীতে যে বাধা, তুমি সামনের দিকে যেতে যাচ্ছ কিন্তু তুমি একটা বাধা পাবা বিপরীত দিকে, সেটাই হচ্ছে ঘর্ষণ। সো এই ঘর্ষণ বলটা দুই রকম হতে পারে, একটা স্থিতি ঘর্ষণ বল এফএস বা একটা গতীয় ঘর্ষণ বল হচ্ছে এফকে। সো তুমি মনে করো এই সামনের দিকে যেতে যাচ্ছ, সামনের দিকে তুমি বল প্রয়োগ করে বস্তুটাকে টানছো, বস্তুটার গতির বিপরীত দিকে একটা বাধা কাজ করবে, তার নামই ঘর্ষণ বল। সো বস্তুটা যদি স্থির থাকে সেই মুহূর্তে যে ঘর্ষণ বলটা কাজ করে সেটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ বল, এস স্ট্যাটিক ফ্রিকশন। হ্যাঁ, সো এফ এস স্থিতি ঘর্ষণ বল। যখন বস্তুটা গতিশীল হয় তখন ঘর্ষণ বলটাকে বলি আমরা এফ কে বা কাইনেটিক ফ্রিকশন আর কি, গতীয় ঘর্ষণ বল। সো একটা কথা মনে রাখবে, এখানে একটা সূত্র আছে, এই এফএসটা হচ্ছে আর এর সমানুপাতিক। আরটা কি? প্রতিক্রিয়া বল। এই যে বস্তুটাকে মেঝের উপরে রাখছো, এই বস্তুটাকে তল উপরের দিকে যে বল দিচ্ছে, হ্যাঁ, সো এটাই হচ্ছে কি প্রতিক্রিয়া বল। সো মনে রাখবা এই প্রতিক্রিয়া বল। আর দেখো এই কথার একটু পরিচয় বলে দিচ্ছি, যে এফএস স্থিতি ঘর্ষণ বল, তারপর হচ্ছে এফকে হচ্ছে গতীয় ঘর্ষণ বল। আর এফএস এর পরবর্তীতে আমরা একটা সূত্র পাবো, দেখো এই এফএসটা আর এর সমানুপাতিক। এই আর হচ্ছে প্রতিক্রিয়া বল বা অভিলম্বিক প্রতিক্রিয়া বল। আর সবসময় কি হবে? তলের সাথে লম্ব। এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলের সাথে লম্ব হবে, সেটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। সো অভিলম্বিক প্রতিক্রিয়া বল হচ্ছে আমাদের আর। সো এই যত তোমার এই অভিলম্বিক প্রতিক্রিয়া বল বেশি হবে তত ঘর্ষণ বল বেশি হবে। তাহলে এফএস এর সাথে আরটা সমানুপাতিক উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে যার নাম হচ্ছে মিউ। সো এফএস সমান সমান মিউ এস ইন্টু আর। স্থিতি ঘর্ষণ বল সমান স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর। আর মানে কি? অভিলম্ব প্রতিক্রিয়া বল। সো আরটা কীভাবে বের করবো সেটা আমরা বিভিন্ন কেজে শিখবো, যে আরটা কিন্তু ফিক্সড না, এক এক চিত্র এক এক রকম হয়। সো মনে রাখো এফএস সমান মিউ এস ইন্টু আর, এফএস সমান মিউ এস ইন্টু আর। সেম একইভাবে বস্তুটা গতিশীল হলে এফকে সমানুপাতিক আর অভিলম্ব প্রতিক্রিয়া বল বেশি হলে ঘর্ষণ বলটা বেশি হবে। সো এই সমানুপাতিক উঠে গেলে সমানুপাতিক ধ্রুবক, এফকে সমান মিউ কে ইন্টু আর। খুবই সিম্পল। তুমি এখান থেকে দুইটা সূত্র পাইছো, এফএস সমান মিউ এস ইন্টু আর, এফকে সমান মিউ কে ইন্টু আর। আর এখানে দেখো আমরা পরিচয়টা সুন্দর করে লিখে দিচ্ছি তোমার জন্য বুঝতে সুবিধা হয়। এবার আমরা একটা কেস চিন্তা করবো যে এই কীভাবে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে, কীভাবে আমি লিখবো। মনে করো এখানে একটা বস্তু আছে, এই হচ্ছে সেই বস্তুটা, ঠিক আছে, এই হচ্ছে একটা বস্তু। সো এই বস্তুটার ওজন কোন দিকে কাজ করতেছে? সো এই বস্তুটার ওজন কাজ করতেছে কি? নিচের দিকে, ঠিক আছে। এই বস্তুটার ওজন কাজ করছে কোন দিকে? সেই বস্তুটার ওজন কাজ করতেছে নিচের দিকে। এতটুকু তোমার কাছে মনে করো আছে, জাস্ট এতটুকু। যে ব্যাপারটা কি আবার দেখায়, মনে করো তোমার কাছে আরেকবার দেখা, এখান থেকে খেয়াল করো এতটুকু জিনিস আছে। তো এই একটা বস্তু, আর এই বস্তুটাকে তুমি কি করছো? এই দিকে বল প্রয়োগ করতেছো। মনে করো বস্তুটাকে তুমি এই যে এদিকে এফ বল প্রয়োগ করে টানতেছো, তাহলে এদিকে যখন বস্তুটা গতিশীল হইতে চাবে এই গতির বিপরীত দিকে একটা বাধা কাজ করবে। যদি বস্তুটার দিকে গতিশীল হয় তখনকার আমরা ঘর্ষণ বলটাকে কি বলবো? এফকে, গতীয় ঘর্ষণ বল। সো ওজনটা কাজ করছে নিচের দিকে, আর এই যে তলটা আছে তলের ঠিক লম্বভাবে অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে। দেখো এই বস্তুটা উপরে উঠে যাচ্ছে নাকি নিচে নেমে যাচ্ছে? কোথাও যাচ্ছে না, তলের উপরে আছে। তারপর নিচের দিকে যে বল আর উপরের দিকের বল, দুইটা বল পরস্পরকে ব্যালেন্স করতেছে। তাহলে আর ইকুয়াল টু কি লেখা যাবে? এমজি। তাহলে আর ইকুয়াল টু এমজি কিন্তু সব সময়তে না, আর ইকুয়াল টু এমজি কিন্তু মুখস্থ বসাতে পারবা না। আর ইকুয়াল টু এমজি শুধুমাত্র এই কেজে। কোন কেজে? বস্তুটা দেখো একটা যেই তলের উপরে আছে সেই তলের সমান্তরালে আমি বল প্রয়োগ করে টানছি, এবং বস্তুটা কি ভূমির সমান্তরালে আছে। এই তলটা ভূমির সমান্তরালে আছে। তুমি যদি এভাবে একটু বাঁকায় রাখতা তাহলে কিন্তু এরকম হতো না, চেঞ্জ হয়ে যেত। সো তুমি এটুকু মনে রাখো যে ভূমির সমান্তরালে একটা তল আছে, আর আমি ওই ভূমির সমান্তরালেই বল প্রয়োগ করছি, বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করছে, আর যেদিকে ওজন কাজ করে সবসময় খাড়া নিচের দিকে ওজন কাজ করে, আর তলের সাথে লম্ব হবে আর কাজ করে। ওকে, এখন দেখতে পেলাম আর এমজি বিপরীত দিকে। সো আর ইকুয়াল টু এমজি, যেহেতু জিনিসটা ব্যালেন্সড অবস্থায় আছে, নিচে বা উপরে উঠে যাচ্ছে না। এবার আমরা কি লিখতে পারবো? সো আমরা এখান থেকে আমাদের বলে যে এটার ত্বরণ বের করো, যে বস্তুর গতিশীল হয়েছে ত্বরণ বের করো। সো আমরা সূত্র কি জানি? যে হচ্ছে সামেশন এফ ইকুয়াল টু এম এ, তাই না? সামেশন এফ ইকুয়াল টু এম এ। এখানকার সামেশন এফ মানে কি কি বল আছে? একটা বল সামনের দিকে প্রয়োগ হচ্ছে, যে সামনের দিকে টানা হচ্ছে, আরেকটা বল বিপরীত দিকে বাধা দিচ্ছে তোমাকে, সেটা হচ্ছে আমাদের বিপরীত দিকে বল। আমি লিখতে পারবো এরকম এফ মাইনাস এফ কে সমান সমান এম এ। সো এই যে লাইনটা আছে, এই লাইনটা তোমার মাঝে মাঝে এমসিকিউতে কাজে লাগে, কিন্তু অ্যাডমিশনেও আসে বা হচ্ছে আমাদের এমনিতে নর্মালি এমসিকিউতে কাজে লাগে, বোর্ড পরীক্ষাতেও। সো আমরা এখান থেকে এই জিনিসটা মাথায় রাখবো যে এফ মাইনাস এফ কে সমান সমান কি আসলে এম এ, এফ মাইনাস এফ কে সমান সমান এম এ, দ্যাটস ইট।
সো এবার যদি এফ ঘর্ষণ বলের মান তোমার প্রশ্নে দেওয়া থাকে বসাই দিবা, যে ভাই ঘর্ষণ বল এত বসাই দিছো, কত বল প্রয়োগ করে টানছো সেটাও দেওয়া থাকলে বসাই দিবা। কিন্তু এমন যদি হয় যে না ঘর্ষণ বলের মানটা দেওয়া নাই, তখন কি করবা? তখন তোমাকে কি করতে হবে, ঘর্ষণ বল দেওয়া না থাকলে তো তুমি যেখানে লিখে নাও যে ঘর্ষণ বল দেওয়া না থাকলে কি করবো, আমি ঘর্ষণ বলটা বের করব। কিভাবে বের করব? সো লিখবো আমি এফ মাইনাস এফ কে এর পরিবর্তে কি লেখা যায়, যে মিউ কে, হ্যাঁ এফ কে এর পরিবর্তে কি লিখবো, মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু আর, সূত্র শিখছি আমরা এটা, হ্যাঁ সূত্র শিখছি। আর ইকুয়াল টু কি থাকবে আমাদের, ইকুয়াল থাকবে হচ্ছে এম এ, ইকুয়াল টু থাকবে এম এ। সো আমরা এখানে লিখে নিচ্ছি যে এফ মাইনাস মিউ কে ইন্টু আর। সো দেখো তুমি একটু খেয়াল করে এই চিত্রে এই আর এর পরিবর্তে কি লেখা যাবে, আর ইকুয়াল টু এম জি লিখে রাখছি। সো এইটা কিন্তু শুধুমাত্র এই চিত্রের জন্য লেখা সম্ভব হলো, আর ইকুয়াল টু এম জি, অন্য চিত্রে কিন্তু লেখা যাবে, চেঞ্জ হবে। কি চেঞ্জ হয়ে কী আসবে সেটা তুমি নিজেই বের করতে পারবা, একটু পরে সেটা দেখাবো। সো এই হচ্ছে ব্যাপারটা, যে এফ মাইনাস মিউ কে ইন্টু এম জি আর আর ইকুয়াল হচ্ছে কি এম এ। সো এভাবে করে তুমি দেখো এখন এই সমীকরণে, আর এই সমীকরণে তোমার হচ্ছে যদি এই ঘর্ষণ বলের মানটা লেখা থাকে, বল কত প্রয়োগ করছে সেটা লেখা থাকে, এম লেখা থাকে, তাহলে এটা বের করতে পারবা, বা এ লেখা থাকলে এই মিউ বের করতে পারবা, মানে যেটা তোমার এই যে কোনো একটা তোমার এখানে বের করতে পারবা তুমি চাইলে। সো এই হচ্ছে এবার তোমাকে সমীকরণগুলো লিখতে হবে। আমি আরেকটা কেস দেখাই, তুমি তাহলে আরো ভালো বুঝতে পারবে। এবার মনে করো কি ঘটনা ঘটলো, যে সেম ওখানেই আমাদের বস্তুটা আছে, যে প্রতিক্রিয়া বল কাজ করছে উপরের দিকে, নিচের দিকে এমজি বল কাজ করছে, কোনো সমস্যা নেই, ওকে ভালো। আর এইদিকে বস্তুটাকে তুমি দেখো এভাবে টানছো, এবার এই কোনাকুনি, কোনাকুনি যে টানো তাহলে বস্তুটা এই মনে করো সামনের দিকে গতিশীল হচ্ছে আর কি, এদিকেই গতিশীল হচ্ছে। কোনাকুনি টানলেও বস্তুটা গতিশীল হচ্ছে কোন দিকে, সামনের দিকেই গতিশীল হচ্ছে, কারণ এদিকে সে একটা বল তো পাচ্ছে। তো যদি আমরা কাজ করি, দেখো এখানে লিখে নিচ্ছি, ধরি আমরা ভূমির সমান্তরালে থিটা কোণে টানছি, তো সেক্ষেত্রে কী হবে, থিটা কোণে টানলে এই বস্তুটাকে তুমি এভাবে টানছো, এদিকে এদিকে টানছো, সরি, এই ভূমির সমান্তরাল এর সাথে তুমি একটা থিটা কোণে টানছো, তাহলে এইদিকে যদি এফ বল প্রয়োগ হয়, তাহলে এই ভূমি বরাবর কত বল প্রয়োগ হবে, হচ্ছে এফ কস থিটা, আমরা জানি যার সাথে কোণ তার দিকে কজ আসে, সো এদিকে আসবে এফ কস থিটা। আর এই বলের এই উপরের দিকে একটা উপাংশ আসবে হচ্ছে এফ সাইন থিটা। সো ভূমি বরাবর বলটা আসে এফ কস থিটা, আর লম্ব বরাবর বলটা আসলে সাইন থিটা। এবার চিন্তা করো তুমি, এই বলটা কিন্তু আর নাই, এই বলটাকে ভেঙে তুমি এফ কস থিটা এদিকে সাইন থিটা নিয়ে নিছো। দেখো সামনের দিকে বল প্রয়োগ হচ্ছে এফ কস থিটা, আর পিছনের দিকে বাধা দিচ্ছে কে, ঘর্ষণ বল। তাহলে এখানেও কিন্তু তুমি সেম একইভাবে লিখতে পারবা, যে সামেশন এফ ইকুয়াল টু এম এ, দুইটা বল, একটা বল সামনের দিকে নিয়ে যাচ্ছে, সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কোন বলটা দায়ী, এফ কস থিটা, শুধুমাত্র এফ কস থিটা, সামনের দিকে তীর চিহ্ন খেয়াল করো, এফ কস থিটা মাইনাস পিছনের দিকে একটা বল কাজ করতেছে ঘর্ষণ বল, সেটা হচ্ছে এফ কে, তাহলে এফ কস থিটা মাইনাস এফ কে সমান সমান এম এ, এভাবে তোমাকে লিখতে হবে। আবারও মনে করো তোমার না, এবার তো এফকে দেওয়া নাই, এফকে না দেওয়া থাকলে ভালো, এফ যদি ঘর্ষণ বলটা দেওয়া থাকে ভালো, যদি ঘর্ষণ বলটা দেওয়া না থাকে তখন তোমার একটা বিপদ, বের করতে হবে। কীভাবে বের করবা, এখানে আমাদের এফ কস থিটা এখানে আমাদের থাকুক, এফ কস থিটা মাইনাস এফকে ঘর্ষণ বল, ঘর্ষণ বলের পরিবর্তে কি লিখবো আমরা, ঘর্ষণ বলের পরিবর্তে লিখবো হচ্ছে আমরা মিউকে, লিখবো হচ্ছে আমরা কি, যে মিউকে ইন্টু হচ্ছে আর, আবার লিখবো মিউকে ইন্টু আর, কিন্তু আর এর মান কত হবে, আগের বার তো লিখছিলাম এমজি, এবার এমজি হবে, নো এমজি হবে না, আর এর মানটা কত হবে সেটাই আমাদের স্পেশালি লিখতে হবে। সো আমরা এখান থেকে লিখবো হচ্ছে যে এফ কস থিটা মাইনাস, এখানে আমাদের কি আছে, এখানে আমাদের আছে হচ্ছে মিউ কে ইন্টু আর, আর এর মানটা কি, আর এর মানটা হচ্ছে, তুমি খেয়াল করো দেখো উপরের দিকে দুইটা বল কাজ করছে, আর এবং এফ সাইন থিটা, তাহলে আর এবং এফ সাইন থিটা উপরের দিকে কাজ করছে, নিচে একটা বলই আছে মাত্র এমজি, যেহেতু জিনিসটা নিচেও নেমে যাচ্ছে না বা উপরে উঠে যাচ্ছে না, তার মানে উপরের দুইটা বল আর এই নিচের এই এমজি আসলে পরস্পরকে ব্যালেন্স করছে, উপরের দুজন সমান সমান নিচেরটা, সো উপরের দুজন সমান সমান নিচেরটা, সেখান থেকে আর কি হবে, এমজি মাইনাস এফ সাইন থিটা। তার মানে এখানে কিন্তু আর এর মানটা কি হচ্ছে, আমি দেখো এখানে এটা লিখে দিচ্ছি, আর এর মানটা হচ্ছে এমজি মাইনাস এফ সাইন থিটা। তার মানে আর এর মানটা কিন্তু মুখস্থ না, তুমি কিন্তু এমজি সবসময় বসতে পারবা না, এমজি মাইনাস এফ সাইন থিটাও হতে পারে, ডিপেন্ড করে চিত্র কিভাবে আছে, কিভাবে বল প্রয়োগ করা হচ্ছে, বস্তু কোন তলে যাচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, সো এমজি মাইনাস এফ সাইন থিটা আর ইকুয়াল টু বাকিটুকু আমাদের কি আছে, যে আর এরপরে কি আছে এম এ। সো এই হচ্ছে জিনিস, তুমি এখন এখানকার যে কোনো একটা জিনিস তোমার দেওয়া থাকবে না, আর বাকি সব কিছু দেওয়া থাকবে, তুমি কিন্তু এখান থেকে ভ্যালুটা বের করতে পারবা। সো এভাবে কিন্তু ঘর্ষণের টাইপগুলো কাজ করে। সো তুমি এই দুইটা টাইপ একটু মনে রাখো, পাশাপাশি আরেকটা কেজও তুমি এখান থেকে মনে রাখতে পারো, এরকম কেজও কিন্তু পরীক্ষাতে আসে, বোর্ডে কিন্তু এই কেস থেকে একটা আসছিল প্রশ্ন। দেখো তোমার এত বড় করে আসবে না, তুমি জাস্ট চিত্রটা বুঝে রাখো, খালি চিত্রটা বুঝে রাখো। যদি কারোর কাছে কঠিন মনে হয় যে ভাই এটা আমি পারবো না, সো তুমি খালি চিত্রটা বুঝে রাখো। দেখো খেয়াল করো যে বস্তুর এবার কীভাবে আছে, একটা হেলানো তল আছে এভাবে, যে থিটা কোণে হেলানো একটা তল আছে, এই তলের উপরে এখানে একটা বস্তু আছে, যে বস্তুটাকে আমরা এই তল বরাবর তলের সমান্তরালে বল প্রয়োগ করে টানছি। সো বস্তুটা এদিকে উপরের দিকে উঠতেছে, একটা গাড়ি মনে করে উপর দিকে উঠতেছে এভাবে, তাহলে এর বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, এই যে এফকে। দুইটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে আমাদের এফ, একটা হচ্ছে আমাদের এফ, হ্যাঁ দুটো জিনিস বুঝছি আমরা, একটা হচ্ছে আমাদের এই যে এফ এদিকে যাচ্ছে,
আর তার বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করছে। ওকে ফাইন, এই দুটো জিনিস আমরা বুঝছি। ওইদিকে বল প্রয়োগ হচ্ছে, পিছন দিকে ঘর্ষণ বল কাজ করছে, ডান। আর ওজন সবসময় কোন দিকে কাজ করে? ওজন সবসময় কাজ করে খাড়া নিচের দিকে। সেই নিচের দিকে খাড়া নিচের দিকে ওজন কাজ করছে। আর আমরা একটু আগে শিখছি যে অভিলম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করে? তলের সাথে লম্ব, এই যে তল, এই তলের সাথে লম্ব হয় অভিলম্ব প্রতিক্রিয়া, মানে আর এর মান কাজ করে। কিন্তু খেয়াল করো এবার এমজি যেদিকে আর তো সেদিকে না। সো আমরা কি করব, এই এমজিটাকে দুটো উপাংশে ভাগ করে ফেলবো। সো দেখো এই কোণটা থিটা হলে এইখানকার কোণটাও থিটা হয়। সো এইদিকে যদি এমজি হয়, যার সাথে কোণ তার দিকে আসবে এমজি কস থিটা, আর ঠিক তার লম্বভাবে সাথে আসবে এমজি সাইন থিটা। এবার তুমি তাকায় খেয়াল করো যে আর যেদিকে আছে ঠিক তার বিপরীত দিকে আছে এমজি কস থিটা, তার মানে এরা পরস্পরকে ব্যালেন্স করছে। সো আর ইকুয়াল টু এমজি কস থিটা। সো এই টাইপের ক্ষেত্রে আর এর মান কি হবে? এমজি কস থিটা। সেম আগের মতো তুমি লিখবা, কিন্তু এখানে খেয়াল করো আরেকটা জিনিস আছে। এবার যখন তুমি লিখতে যাবা এফ মাইনাস এফ কে, কিন্তু খেয়াল করো সামনের দিকে বল আছে এফ, পিছনের দিকে কি শুধু এফ কে বল আছে, নাকি আরেকটা বল এখানে দেখতে পাচ্ছি আমরা এমজি মাইনাস এমজি সাইন থিটা। তো মানে ওইদিকে একটা বল এফ আর এইদিকে দুইটা বল এফ কে আর এমজি সাইন থিটা। তাহলে এখানকার লব্ধি বলটা কি হবে? সামেশন এফ সমান এম এ। সামেশনটা কি হবে? উপরের বল মাইনাস এই দুইটা বল, তাই না? তো সেটা আমরা করছি। দেখো উপরের বল মাইনাস এই দুইটা বল ইকুয়াল টু এম এ। সব জিনিস আছে এফ কে না, এফ কে যা কি লিখবো মিউ কে ইন্টু আর, আর নাই আর কি লিখবো এমজি কস থিটা। সেম একই রকম টাইপ। তো তুমি চিত্রটা একটু বুঝে রাখো, তাহলে তুমি এখানকার অঙ্কগুলো আসলে তুমি করতে পারবে। আমি দেখাবো কিভাবে করতে হয়। সো আশা করি এতটুকু জিনিস তোমার একদম কমপ্লিট ক্লিয়ার হয়ে গেছে এখানকার প্রত্যেকটা থিওরি। সো এগুলো অনেকগুলো থিওরি ছিল এখানে, ছোটো ছোটো বিভিন্ন জায়গার থিওরি। এই সবগুলো থিওরি কিন্তু আমাদের যে কোনো গ নাম্বারে চলে আসতে পারে, বা হচ্ছে আমাদের এগুলো দিয়ে কিন্তু ফুল সেট প্রশ্নও হতে পারে। সো ফুল সেট প্রশ্ন যখন আসবে তখন কিভাবে আসবে, জাস্ট এখানে কোনটা দেখাচ্ছি, শুধুমাত্র ফুল সেট কোশ্চেন যদি আসে তাহলে কোন জায়গা থেকে আসবে সেইটারই একটা প্রশ্ন দেখানো হচ্ছে। ওয়ান শট কোশ্চেন মানে এখানে তোমাদের কিন্তু এখানে শুধু ওয়ান শট কোশ্চেনগুলো করবো না আমরা, পাশাপাশি এখানকার ওয়ান শট কোশ্চেনের থেকে বেশি ইম্পর্টেন্ট যে সিকিউগুলো তোমাকে বোর্ডে আমি দেখাবো, সেই সবগুলো সিকিউ তোমার জন্য একটু ইম্পর্টেন্ট। দেখে রাখবো, জাস্ট দেখে রাখবো, দেখবো খুবই সহজ। সো এটা শুধুমাত্র একটা টাইপের জন্য আর কি। হ্যাঁ, সো টাইপটা কি এরকম বলবে, সংঘর্ষের টাইপটা মাঝে মাঝে পরীক্ষা থেকে আসে, যে গাড়িগুলো যাচ্ছে আবার সংঘর্ষ হচ্ছে। চিত্র দেওয়া আছে খেয়াল করো, যে একটা গাড়ি এ বা একটা বস্তু এ 5 কেজি ভর 17 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে, আর বি 6 কেজি ভর 12 মিটার পার সেকেন্ড দিকে তার বিপরীত দিকে যাচ্ছে সংঘর্ষের পূর্বে। তবে সংঘর্ষের পরে ধাক্কাধাক্কি খেয়ে দুটা বস্তু দেখো এই একদিকে চলা শুরু করছে, V1 বলছেন V1। এখন জিজ্ঞেস করছে তোমাকে দুটো বস্তু মিলিত হয়ে চলছে, খেয়াল করছো? দুটো বস্তু মিলিত হয়ে যাচ্ছে, একসাথে যাচ্ছে। এখন বলছে যে দেখো 1 নম্বর প্রশ্নে বলছে যে ঘটনা একে সংঘর্ষের পর মিলিত বেগ নির্ণয় করো। সো মিলিত বেগ কীভাবে আমরা পাবো? দেখো খুবই সিম্পল। তোমরা লিখে বলবে এখানে মিলিত বেগ। আমরা একটু আগে শিখছিলাম এরকম অঙ্ক কীভাবে করতে হয়, যে আমরা জানতাম হচ্ছে এরকম লিখতাম আমরা M1 U1 যোগ হচ্ছে আমরা কি লিখতাম M2 U2, আর ইকুয়ালটা আমরা কি লিখতাম? ইকুয়ালটা লিখতাম হচ্ছে আমরা M1 আর যোগ হচ্ছে কি আমাদের M2, M1 যোগ M2 সাথে হচ্ছে কি V, এই ভিটাই হচ্ছে আমাদের মিলিত বেগ, তাই না? এই ভিটাই হচ্ছে আমাদের কি ছিল? মিলিত বেগ। তো সুতরাং এখানে আমরা কি লিখবো? সুতরাং লিখবো হচ্ছে মিলিত বেগ। সো V ইকুয়াল টু কি হচ্ছে আমাদের? সো V ইকুয়াল টু হচ্ছে আমাদের এরকম যে M1 U1 যোগ হচ্ছে, ঠিক আছে, M1 U1 যোগ হচ্ছে কি M2 U2, আর নিচে এইটা যোগটা চলে আসবে এখানে। সো M1 যোগ হচ্ছে M2। তুমি কি করবে? প্রত্যেকটা ভ্যালু তুমি এখানে বসাই দাও। সো আসো আমরা ভ্যালুটা বসায় দেখাই কিভাবে তুমি ভ্যালুটা বসাবা। M1 দেখো 5 কেজি 17, তো আমি বসাই দিব এখানে 5 কেজি 17 মিটার পার সেকেন্ড। সো 5 কেজি আর হচ্ছে 17 মিটার পার সেকেন্ড, 5 কেজি আর 17 মিটার পার সেকেন্ড। এবার খেয়াল করো 12 আর হচ্ছে 6, কিন্তু দেখো এই 12 কোন দিকে আছে? বিপরীত দিকে আছে। এই দিকে ছিল 17 আর এই দিকে আছে হচ্ছে কি বিপরীত দিকে আছে কি 12। তাহলে আমরা কি লিখবো এখানে? 5 × 17। এবার যোগ চিহ্ন আছে, আমি যোগ চিহ্ন দিব। M2 কত দেখো বলা আছে 6 কেজি, 6 কেজি লিখলাম আমরা, কিন্তু U2 এর মান যখন তুমি বসাবা এইদিকে তো +17 লিখছো, তাহলে বিপরীত দিকে কিন্তু -12 অবশ্যই লিখতে হবে, তাহলে কিন্তু ভুল হবে। সো এখানে কিন্তু এই ব্যাপারটাই বেগের মান বসানোর সময় জিনিসটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। সো এখানে আমি একটু ব্র্যাকেট দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের গেল। আর নিচে কি আসবে? M1 M2। সো একটা হচ্ছে 5 কেজি, একটা হচ্ছে আমাদের 6 কেজি। সো লিখে দেবো আমরা এখানে 5 কেজি যোগ 6 কেজি, পুরোটা হিসাব করে এখানে 6 × 72 এর মাইনাস আসবে। সো হিসাব করে যা আসবে সেটাই এখানে বসাই দিবা, যেই মান আসবে অত মিটার পার সেকেন্ডই হবে। যদি কখনো দেখো মানটা মাইনাস আসে, তার মানে কি? সে মিলিত হয়ে আসলে তার এদিকে যাবে। আর মানটা যদি প্লাস আসে তার মানে কি? প্লাস ধরছিল কোন দিকে? 17 কোন দিকে দেখাচ্ছে? সামনের দিকে। তার মানে ধাক্কা টাকা খেয়ে তারা সামনের দিকেই যাবে, এরকম বোঝাচ্ছে। সো প্লাস আসলে প্লাসের দিকে যাবে, মানটা মাইনাস আসে মানে কি? যে মাইনাস যেদিকে তুমি ধরছো সেদিকে দুজন মিলে যেতে থাকবে। ওকে, সো এভাবে পরীক্ষা আসতে পারে, খুবই সিম্পল এগুলো। 9 কিন্তু আমরা করেছি।
সো পরবর্তী প্রশ্ন কি ছিল আমাদের এখানে বলছিল ঘটনা 2-এ ডি বস্তুর ভর নির্ণয় করো। এটাও খুবই সিম্পল। ঘটনা বিতে কি আছে দেখো, ঘটনা বি এটাও করে আসো কি বলছে, ঘটনা 2 এই যে হচ্ছে আমাদের ঘটনা 2। সো 2 নাম্বারটা ঘটনা 2-এ ডি বস্তুর ভর। দেখো ও আসতেছিল কিভাবে, 30 গ্রাম ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, শূন্য থেমে থাকা একটা বস্তুকে আঘাত করেছে, তারপরে ধাক্কা খেয়ে কি হয়েছে দেখো, এই সি বস্তুটা একটু বেগ চেঞ্জ হয়ে গেছে, আবার ডি বস্তুটা শূন্য ছিল কিন্তু তারও একটা বেগ আছে, তার মানে আগের মতোই লিখবো আমরা এখানে। তাহলে আমাদের ভরবেগের সংরক্ষণ নীতিরই একটা প্রয়োগ দেখছি যে m1u1 যোগ কি লিখবো আমরা m2u2 সমান সমান কি লিখবো আমরা এখানে m1v1 যোগ m2v2। এবার কিন্তু আমার মিলিত না, তার মানে এভাবে লিখবো। এবং আমি এভাবেই লিখে কেন বেগ বের করলাম, শেষ বেগ বা এই সূত্র লিখে কেন বের করলাম, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে m1u1 m2টা দেওয়া নাই, বলছে u2 দেওয়া, আর এখানকার v1 v2 সবই দেওয়া। সো আমি এখান থেকে u2 বের করতে পারবো। সো মান বসাই দিই। আমার উদ্দেশ্য কি এখান থেকে m2 বের করা। সো আমার একটা কাজ করতে হবে যে m2 গুলাকে একসাথে নিয়ে আসতে হবে। আমি একসাথে নিয়ে আসি দেখো। সো এই যে m2u2 আছে, আমি এটা রাখলাম, এখানে রাখলাম হচ্ছে m2u2, আর এখানে আমাদের একটা m2v2 আছে। সো আমি এইটাকে মাইনাস করে নিচ্ছি, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে m2v2। আর ওখানে আমাদের কি আছে, m1v1 আগে থেকে ছিল, এটা প্লাস আছে, ও পাশে আসলে হয়ে যাবে কি m1u1। এ পাশে সমস্ত মান আমি জানি, এখান থেকে কি কমন যাবে, m2 কমন যাবে। সো m2 যদি কমন নিয়ে ফেলি তাহলে আমি আরেক লাইন বাড়িয়ে করে দেখাই, m2 কমন নিলে কি আসবে, u2 মাইনাস হচ্ছে কত v2, আর এখানে আমাদের যা আছে তাই, হ্যাঁ যে m1v1 মাইনাস হচ্ছে কত m1u1। সো এবার এখান থেকে আমরা কি চাচ্ছি, এখান থেকে চাচ্ছি হচ্ছে আমরা কি, এখান থেকে চাচ্ছি হচ্ছে m2। সো m2 আমরা চাচ্ছি, m2 কি হবে, m2 হবে হচ্ছে আমাদের এটা, m2 হবে হচ্ছে m1v1 মাইনাস হচ্ছে কি m1u1, আর ডিভাইড বাই কি হবে যে u2 মাইনাস হচ্ছে কত v2। সো এখান থেকে আমরা এক কাজ করি যে m2 এই মানটা আমরা বের করবো। সো কীভাবে খেয়াল করো, m1v1 মাইনাস m1 মানগুলো বসাই দিই। m1 এর মানটা কত, সব লেখা আছে দেখো 30 গ্রাম। সো 30 গ্রামটা বসাবো কত আমরা, 0.03 কেজি। হ্যাঁ, v1টা কত, দেখো v1টা কত, এই যে এই সি বস্তুটার বেগ কত হয়েছে 2.5। সো 2.5 আমরা এখানে বসাবো। সো একটা ডান মাইনাস কত দিব আমরা এখানে m1u1, m1 সে আবারও আগের মতো 0.03 মানে 30কে আমরা 1000 দিয়ে ভাগ করলাম, কেজি আসলো। আর u1টা কত ছিল, শুরুতে ছিল হচ্ছে সেই 10 মিটার পার সেকেন্ড। সো আমরা এখানে কি করলাম, এখানে 10 মিটার পার সেকেন্ড আমরা এখানে বসাই দিলাম। নিচে u2 মাইনাস v2, u2 কত আছে খেয়াল করো, u2 হচ্ছে দেখো এটা হচ্ছে u2 সরি u2 হচ্ছে এটা, u2 কত 0। সো 0 মাইনাস v2 কত আসবে দেখো, এই যে শেষে এসে v2 হচ্ছে 9। সে পুরোটুকু এখানে হিসাব করে দিবা, তুমি দেখবে এখানে একটা ভরের মান চলে আসবে সামথিং কিলোগ্রাম কেজি, ঠিক আছে। সো এভাবে তোমার কিন্তু পরীক্ষায় তুমি বের করে ফেলতে পারবা এই সূত্রগুলো কাজে লাগিয়ে। সো 9, 10-এ কিন্তু আমরা এগুলো করেছি, বারবারই বলছি এগুলো সহজ। সো জানো আমরা এখান থেকে করতে পারি। সো ঘ নাম্বারটা খেয়াল করো, ঘ নাম্বারের মধ্যে কি বলছে, ঘ নাম্বারের মধ্যে এই প্রশ্নটা খেয়াল করো, এই যে এটা ঘ নাম্বারটা আমাদের এখানে কি ছিল, যে বলছে কি ঘ নাম্বারটা আমরা এখান থেকে নিয়ে আসি দেখো, এই যে এখানে আমরা ঘ নাম্বারটা পাচ্ছি। সো ঘ নাম্বারটা এখানে কপি করে নিচ্ছি। তো দেখো এই হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। হ্যাঁ, সো ঘ নাম্বার তুমি খেয়াল করো কি বলছে ঘটনা 1 ও ঘটনা 3-এর মধ্যে কোনটি স্থিতিস্থাপক সংঘর্ষ ছিল কিনা, সে কোনটা স্থিতি সংঘর্ষ ছিল কিনা। সো স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য কি বের করবে, 2বার কষ্ট করতে হবে তোমাকে সংঘর্ষের পূর্বে মোট গতি শক্তি বের করতে হবে e1। e1 সূত্র জানি আমরা যে হাফ m1u1 স্কোয়ার যোগ আমরা কি জানি হাফ m2u2 স্কোয়ার। সেম একইভাবে আমরা কি করব যে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে যে হাফ m2 না m1 লিখবো আগে আমরা, হাফ m1v1 স্কোয়ার যোগ হচ্ছে কত হাফ m2v2 স্কোয়ার, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস, ঠিক আছে। সো হাফ m1v1 স্কোয়ার যোগ হাফ m2v2 স্কোয়ার। সো আমরা কি করব, এই দেখো ঘটনা 1। সো ঘটনা 1-এর ক্ষেত্রে আমরা ফার্স্টে ধরলাম যে ঘটনা 1, হ্যাঁ ঘটনা হচ্ছে 1। সো ঘটনা 1-এর ক্ষেত্রে তুমি আগে মনে করো এই কাজটা করলা যে তাদের সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি পরের মোট গতিশক্তি বের করে দেখবা দুইটা মান সমান আসছে কিনা। যদি দেখো যে সমান যদি না হয়, হ্যাঁ যদি সমান না হয়, হ্যাঁ যদি এরকম হয় যে যদি সমান হয়, যদি ইকে ইকুয়াল টু ইকে2 হয়, দুইটা মান যদি সমান হয়, যদি এত হয় তাহলে বলবো কি স্থিতিস্থাপক। সমান হলে কি হবে, তাহলে স্থিতিস্থাপক। হ্যাঁ স্থিতিস্থাপক। সো মানগুলো বসায় দেখতে হবে। সো এরকম আমরা একটা অঙ্ক তোমাকে এখনই দেখাচ্ছি যে বোর্ডে কীভাবে আসছে। সেম একই ঘটনা তোমাকে করতে হবে ঘটনা 3-এর জন্য। হ্যাঁ, কারণ ঘটনা 3-এর জন্য জিজ্ঞেস করছে, তো তুমি সেম কাজটাই করবা, তুমি কিন্তু এই সেম কাজটাই করবা ঘটনা 3-এর জন্য, কিন্তু সেম কাজটাই তুমি করবা।
তাহলে কি আসবে খেয়াল করো, তো আমরা এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি এখানে জিনিসটা, যে ঘটনা 3-এর জন্য তুমি এই সেম জিনিসটাই করতে পারবা আসলে। হ্যাঁ, সো ঘটনা 3-এর জন্য আমি এখানে ছোটো করে নিই আগে। সো ঘটনা 3-এর জন্য তোমাকে কি করতে হবে, ঘটনা 3-এর জন্য তোমাকে এটা হচ্ছে চেক দিতে হবে। সো আমরা এখান থেকে ঘটনা 3-এর জন্য জিনিসটা একটু চেক দিব। সো তখন তুমি ঘটনা 3-এর জন্য এই কথাটুকু লিখবা। ওকে, ঠিক আছে। সো আমি এখানে লিখলাম না, থাক যেমন হচ্ছে। সো আমরা এই সেম জিনিসটুকু ঘটনা 3-এর জন্য করব, করে দেখব যে কি হয়, যে এখানে EK1 এবং EK2 ঘটনা 3-এ আমরা সেম কাজ করবো, যে EK1 বের করব, তারপরে আমরা সেম একইভাবে কি করব, EK2 বের করব, পরে দেখব কি ঘটনা ঘটে। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। আমি তোমাকে সরাসরি একটা প্রশ্ন থেকে দেখাই, উত্তর সহ দেখাই, তুমি বুঝতে পারবা। দেখো সিকিউ এর মধ্যে আমি জাস্ট দেখাচ্ছি যে কীভাবে আসছে। সো এখানে একটা প্রশ্ন দেখো, যে 5 কেজি 7 কেজি ভরে দুইটা বস্তু যথাক্রমে 5 মিটার এবং 6 মিটার পার সেকেন্ড বেগে, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, পরস্পর বিপরীত দিক হতে এসে, তার মানে একটা যাচ্ছে এদিকে, আরেকটা যাচ্ছে তার বিপরীত দিকে। সো ধরলাম যে 5 মিটার পার সেকেন্ড এদিকে যাচ্ছিল, আর 6 মিটার পার সেকেন্ড বেগে তার বিপরীত দিক থেকে এসে সংঘর্ষের পর বস্তুদের একত্রে মিলিত হয়ে চললো। তো মিলিত হয়ে চলছে বলছে আমাকে, আর বলছে উদ্দীপকের বস্তুদের চূড়ান্ত বেগ নির্ণয় করো। সো চূড়ান্ত বেগ মানে কি, মিলিত বেগ। সো মিলিত বেগ কীভাবে বের করবো, একটু আগে কিন্তু আমরা শিখে আসলাম যে হচ্ছে M1 E1 M2 E2। এখানে তুমি ভাববা যে ভাই মাইনাস কেন দিল, মাইনাস তুমি না দিলেও চলে আসতো, তুমি প্লাস লেখো সমস্যা নাই, কিন্তু যখন তুমি লিখবা E1 এর মান যদি +5 লেখো, তাহলে U2 এর মান কি লিখবা, -6 লিখবা। তো তুমি এক কাজ করো, এখানে সূত্র দাও, এখানে প্লাস দাও, কিন্তু মান বসানোর সময় মাইনাস দিয়ে দিও, অটোমেটিকলি হয়ে যাবে। সো ওরা আগেই দিয়ে রাখছে, তুমি পরেই দাও, সমস্যা নাই। সো মিলিত বেগ আমি একটু আগে কিন্তু সেটা বের করে শিখছি। আর বস্তুদ্বয় সংঘর্ষটা স্থিতিস্থাপক না অস্থাপক, মাত্র যেটা করতেছিলাম সেটা দিয়েই একটা সৃজনশীল আসলে এটা দেখাচ্ছিলাম। সো তুমি সেমভাবে বললাম যে ফার্স্ট তুমি পূর্বের গতিশক্তি বের করবা EK1, এটা হচ্ছে আমাদের সেই EK1 হাফ M1 E1 স্কোয়ার হাফ M2 E2 স্কোয়ার। সো এইভাবে মান বের করবা, একটা মান আসবে। সেম একইভাবে মিলিতর পরে, অর্থাৎ যখন সংঘর্ষের পরে গতিশক্তি কত হবে, EK প্রাইম লিখছে হাফ, এখানে একসাথে বের করে দিতে পারছি আমরা, হাফ M1 V1 স্কোয়ার যোগ হাফ M2 V2 স্কোয়ার লেখার দরকার হয়নি, তারা মিলিতভাবে চলছে, দুজনের বেগটা সেম ছিল, তো বেগটা আমরা কমন নিয়েই করে দিচ্ছি। সো তুমি আলাদাভাবে করো, কোনো সমস্যা নেই, দুই জায়গায় সেম বেগ বসাবা, তখন একটা মান আসবে। দুটো মান কি সমান, দুটো মান সমান আসেনি, তাহলে বলবা সমান হয়নি, অস্থিতিস্থাপক, শেষ। সো এরকম খুবই সহজ প্রশ্ন আসতে পারে। এবার আমরা একটা ঘর্ষণে, দেখো ডিবিতে এসে একটা প্রশ্ন আসছে, আমরা ঘর্ষণের একটা প্রশ্ন দেখি এখান থেকে কিভাবে এসেছে। বলছে 400 কেজি ভরের একটা গাড়ি 60 কিলোমিটার/আওয়ার সমবেগে 10 ডিগ্রি কোণে নতল বরাবর উপরে ওঠে। তার মানে আমি একটু তোমাকে একে দেখাই, এই হচ্ছে আমাদের একটা ভূমি। সো এখানে আমাদের একটা মনে করি একটা আনত তল আছে, এই হচ্ছে আমাদের একটা আনত তল। সো এই আনত তলের কোনটা কত ডিগ্রি, প্রশ্নে বলেছে কোনটা হচ্ছে আমাদের 10 ডিগ্রি। বলছে এখানে একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে, হ্যাঁ এই যে গাড়ি, এই গাড়িটা উপরের দিকে উঠতেছে কত বেগে, যে হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার সমবেগে উঠতেছে। মিউয়ের মান দেওয়া, আর হচ্ছে গাড়িটির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বল। বিরুদ্ধ বল মানে কি, যে এইদিকে তুমি বল প্রয়োগ করছো আর বিপরীত দিকে গাড়িটা ওদিকে গতিশীল, তাহলে বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করে। তাহলে বিরুদ্ধ বল বলতে তারা কি বুঝাইছে, তারা এই বিরুদ্ধ বল বলতে তারা বুঝাইছে হচ্ছে কি, যে ঘর্ষণ বল বের করো। হ্যাঁ, বিরুদ্ধ বল মানে আসলে কি, যে ঘর্ষণ বল। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, এখান থেকে লিখবো হচ্ছে যে ঘর্ষণ বল, আমরা এখান থেকে লিখবো হচ্ছে যে ঘর্ষণ বল বা বিরুদ্ধ বল, একই কথা এখানে। সো ঘর্ষণ বলটা কি হবে, যে F কে লিখবো আমরা, ঘর্ষণ বল F কে সমান কি লিখবো আমরা এখান থেকে, যে লিখবো হচ্ছে মিউ কে ইন্টু হচ্ছে আর। সো ঘর্ষণ বল F কে সমান হচ্ছে মিউ কে ইন্টু আর। এবার এখান থেকে আমি মান বের করবো কীভাবে, খেয়াল করো যে মিউ এর মানটা দেখো প্রশ্নে লেখা আছে যে মিউ এর মান 0.3। সো মিউ এর মান 0.3, আর এর মান কত বসাবো, খেয়াল করো আরটা কীভাবে, আগেই বলছিলাম যে আর সবসময় কি হয়, খাড়া নিচের দিকে কাজ করে, মানে সরি জি মানে ত্বরণ। সো ত্বরণ সবসময় খাড়া নিচের দিকে কাজ করে। আর কি হয়, সবসময় তলের সাথে লম্ব হয়, বলছিলাম যে তল আছে তো তলের সাথে লম্ব হবে। হ্যাঁ, সো তলের সাথে ভাবে সেরকম লম্ব হবে। এদিকে আমাদের আর কাজ করে, আর এর মানটা কি, আর কি এমজি বরাবর আছে নাই। সো আমরা কি করবো, এটাকে দুইটা ভাগে ভাগ করে নিব, এমজিকে দুইটা ভাগে ভাগ করে নিব। সো দেখো একটা কাজ করবে কি, যে এইদিকে, আর আরেকটা কাজ করবে কি, যে এই বরাবর। সো এদিকের কোণ যদি 10 ডিগ্রি হয়, সো এখানকার কোণটাও কত ডিগ্রি হবে, 10 ডিগ্রি হবে বলছিলাম একটু আগে। সো এদিকে যদি এমজি হয়, তাহলে ঠিক এইদিকে আসবে কত, যে এমজি কস থিটা। সো দেখো এই এমজি যে কস থিটা যেদিকে, আর কিন্তু তার বিপরীত দিকে, তার মানে এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু এমজি কস থিটা। টাইপ 3 ঘর্ষণের মধ্যে পড়ছিলাম না, দেখো তো চিত্রটা বের করে আর ইকুয়াল টু কি লেখা ছিল। তুমি যদি টাইপ 3টা আগে থেকেই শিখে রাখতা, ওইখান থেকে আমরা শিখে রাখছি, তুমি তখন মুখস্থই বসাইতে পারো। আচ্ছা এই টাইপের ক্ষেত্রে আর ইকুয়াল টু কি আসছিল, যদি এভাবেই টানে তাহলে আসবে কত, আর ইকুয়াল টু এমজি কস থিটা, শেষ।
তুমি এখানে জাস্ট আর এর মানটা বসাই দাও এম জি কস থিটা। সো এই যে এম, এই যে জি আর কস থিটা, থিটা কত ডিগ্রি? 10 ডিগ্রি, কারণ এখানকার থিটা যা আর এখানকার থিটাটা আসলে কি সেম, হ্যাঁ 10 সেম হয়। সো এটাই হচ্ছে তোমার উত্তর। সো সুতরাং উত্তর কি হবে? এই হচ্ছে তোমার বিরুদ্ধ বল বা হচ্ছে ঘর্ষণ বল সমান সমান কি এত নিউটন কিন্তু হবে, শেষ, এত নিউটন হয়ে গেল। সো আশা করি বুঝতে পেরেছো এই টাইপগুলো কীভাবে আসতে পারে। দেখো এইটাই সেটা বিরুদ্ধ বল, এই যে মিউ এম জি কস থিটা, এটাই হচ্ছে আমাদের উত্তর। সো এই হচ্ছে ব্যাপার। সো আশা করি বুঝেছো। পরেরটা দেখো চিটাগং বোর্ড 23 এসেছিল, যে আমাদের সেই হচ্ছে এই ভরবেগের সংরক্ষণ এগুলো দিয়ে কিন্তু করা যাবে। কি বলছে এটা আমি তোমাকে দেখাই দিচ্ছি, এটা তোমার এইচডাব্লিউ থাকবে, কিন্তু তারপরে আমি তোমাকে অঙ্কটা দেখাই দিচ্ছি যে তুমি কীভাবে করবে। আমি একবার বলে দিচ্ছি, কিন্তু তোমাকে একবার হাতে কলমে করতে হবে, ঠিক আছে? বলছে 500 কেজি ভরের একটি বালু ভর্তি ট্রাক ঘন্টায় 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ট্রাক হতে প্রতি সেকেন্ডে 200 গ্রাম বালু ছিদ্রপথে পড়ে যাচ্ছে। ব্রেক চেপে 20 মিনিট পর ট্রাকটিকে 20 মিনিট পর 20 মিনিট দূরত্বে থামানো হলো। যাত্রা শুরুর 15 মিনিট পর ট্রাকের বেগের মান কত? সো আচ্ছা করেই নিয়ে যাও। সো যাত্রা শুরুর পরে কি হবে, এই বেগের মান কত? সো আগে তার বেগ কত ছিল? দেখো আমরা জানি ভরবেগ সংরক্ষিত হয়। সো পূর্বে তার ভর ছিল হচ্ছে m1, এই যে 5000 কেজি ভর সব মিলে, আর তার বেগ ছিল কত? 72 কিলোমিটার। তাহলে আমি এটাকে মিটার পার সেকেন্ড মানতে পারবো m1e1। পরবর্তীতে কি হয়, দেখো প্রতি সেকেন্ডে বালু পড়ে যাচ্ছে। সো 15 মিনিটে অনেকটুকু বালু পড়ে গেছে, তখন কি তার ভর আগের মতো আছে? নাই, তখন তার ভর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো ধরলাম যে এটা তার যে হচ্ছে পরবর্তী ভর, যে m2। আর তখন তার বেগটাও নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে, যে v2। সো m1e1 সমান সমান কি m2 v2 লিখলাম আমরা, অথবা এভাবে লিখতে পারি তার শেষ বেগ। তাহলে এভাবে লিখতে পারি তার ভরটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে এবং তার বেগটা এখন তার শেষ বেগ, প্রথম গাড়ির শেষ বেগ। এখানে গাড়ি কি একটা না দুইটা? একটাই। তো তুমি এভাবে লিখতে পারো আর কি, হ্যাঁ এরকম যে আগে একটা ছিল, পরবর্তীতে যে শুরুর দিকেরটা আর পরের দিকেরটা, এভাবে লিখতে পারো। বা m2 v2 দিয়েও লিখতে পারতাম, কোনো সমস্যা নাই আসলে। প্রশ্ন জিজ্ঞেস করছিল যাত্রা শুরুর পর বেগের মান কত? বেগের মান মানে কি? এই যে ভি প্রাইমটা বের করতে হবে, পরবর্তী শেষ। সো ভরবেগের সংরক্ষণ নীতি হতে আমরা পাই। তো কি লিখতে পারবো যে ভি প্রাইম সমান সমান হচ্ছে আমাদের কি, যে হচ্ছে m1 এবং হচ্ছে সাথে হচ্ছে আমাদের কি আছে u1, m1 u1। আর ভাগ আসবে আমাদের কি? ভাগ আসবে হচ্ছে আমাদের কি m প্রাইম। সো এখন যদি আমরা কাজ করি এখান থেকে এই জিনিসটা একটু বসায় দিই, হ্যাঁ m1 u1 ডিভাইড হচ্ছে m প্রাইম। এখন আমরা কি লিখবো এখান থেকে? m1 এর মানটা কত? দেখো 5000 কেজি ছিল পূর্বে, সেটা বসাবো 5000 কেজি পূর্বে ছিল। আর বেগ কত ছিল? 72 কিলোমিটার পার আওয়ার। তার মানে 72 কিলোমিটার পার আওয়ার মানে কি, যে আমাদের বেগ ছিল হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার। সো 72 কিলোমিটার, আর এটা মিটার পার সেকেন্ড বানাবো কীভাবে? 1000 দিয়ে গুণ, 36 দিয়ে ভাগ। তাহলে তুমি পাই যাবা, শর্টকাট একটা বলে দিচ্ছি, জাস্ট 3.6 দিয়ে মনে মনে ভাগ দিয়ে দিবা, তাহলে দেখবা মিটার পার সেকেন্ড চলে আসছে। তাহলে এটা হিসাব করলে তুমি পাবা কত? 20, মানে 20 মিটার পার সেকেন্ড। এইটুকু তো সবাই আমরা বুঝি। সো 20 মিটার পার সেকেন্ড, সেখানে বসাই দিব কি 20 মিটার পার সেকেন্ড। আর এম প্রাইমটা কত? এম প্রাইমটা বের করতে হবে আমাকে, যে এম প্রাইমটা তোমার জানা নাই। এম প্রাইমটা কত হবে? সেখানকার এম প্রাইমটা হবে হচ্ছে, দেখো পূর্বে তার ভর ছিল কত? যে 5000 কেজি। তো 5000 কেজি তো ছিল, কিন্তু কিছু ভর তো কমে গেছে 20 মিনিটে, 15 মিনিটে। 15 মিনিটে দেখো কি বলছে, প্রতি সেকেন্ডে 200 গ্রাম করে বালু পড়ছে, প্রতি সেকেন্ডে পড়তেছে 200 গ্রাম। 200 গ্রাম মানে কত? 0.2 কেজি। সো 1 সেকেন্ডে পড়তেছে 0.2 কেজি। তাহলে 1 সেকেন্ডে যদি হয়, তাহলে 60 সেকেন্ডে কত হবে? তাহলে 60 সেকেন্ড হলে 60 সেকেন্ডে গুণ দিব। 60 সেকেন্ড মানে 1 মিনিট, কিন্তু তোমার কাছে আছে 15 মিনিট, তাহলে তুমি আরও 15 দিয়ে গুণ দিবা। তাহলে এটুকু বিয়োগ করলেই কিন্তু তুমি এই মানটা পেয়ে যাবা, যে এম প্রাইমের একটা এখানে মান আসবে। সো যে মানটা আসবে অত কেজি আমরা কিন্তু এখানে বসাই দিব। এই যে আমাদের সেই মানটা এখানে আমরা বসাই দিব, এত কেজি। সো ভাগ করলে তুমি পাই যাবা, সুতরাং ভি প্রাইমের মানটা কি আসবে? এখানে একটা সামথিং কিছু একটা কি আসবে? মিটার পার সেকেন্ড। বুঝতে পারলো? সেভাবে তুমি কিন্তু এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারো একটু বুদ্ধি খাটিয়ে। পরবর্তীতে বলছিল ট্রাক থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান কত? কি করবো? হিন্টস দিয়ে দিচ্ছি আমি। ট্রাক থামানোর জন্য প্রয়োজনীয় বল, তাহলে এফ বের করা লাগবে। এফ সমান কি লিখবো? এম এ লাগবে। ট্রাক থামছে কত সময় পরে? 20 মিনিট পর। তাহলে এম প্রাইম, নতুন ভর বের হবে, হ্যাঁ নতুন একটা ভর বের হবে। সো আমি এটা লিখলাম হচ্ছে এম প্রাইম। আর ত্বরণ বের হবে। সো তুমি 20 মিনিট পর ভর বের করবা, 20 মিনিট পর ত্বরণ বের করবা, শেষ। কীভাবে বের করতে পারো? তুমি জাস্ট দেখো, একটু আগে আমরা করছি সেটা, 20 মিনিট পর ভর কীভাবে হবে। তখন এই যে প্রতি সেকেন্ডে 0.2 কেজি করে পড়ছে, 60 সেকেন্ডে এত পড়বে, আর হচ্ছে 20 মিনিটে পড়বে এতটুকু। সো বিয়োগ করলে পেয়ে যাবো ভরটা কত। তুমি ভর পেয়ে গেছো, তাহলে তুমি এই যে এফ সমান এম এ, তাহলে ত্বরণটা লাগবে। ত্বরণ কীভাবে বের করবো? সূত্র জানি আমরা, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। সো এখানে সূত্র তুমি বসায় যখন দিবা, তাহলে এটা পেয়ে যাবা। দেখো শেষ বেগ তো 0, থেমে গেছে লাস্টে। আর আদিবেগ কততে ছিল? আদিবেগ সে কততে ছিল? দেখো যে হচ্ছে এই আদিবেগটা বের করতে হবে, কারণ 20 মিনিট পরে, দেখো 20 মিনিট পরে সে কি
তার যে ভর ছিল সেই অনুযায়ী কিন্তু তার একটা বেগ হবে। আমি একটা বেগ বের করছিলাম এখানে, কিন্তু সেটা কত মিনিট পর বেগ ছিল? 15 মিনিট পর। সেম একইভাবে হুবহু এই অঙ্কটুকুই করব, কিন্তু 15 মিনিট পরে না, এবার হচ্ছে 20 মিনিট পরে আমরা বেগটা বের করবো। সো আমরা এই অঙ্কটুকু আবার করে নিব 20 মিনিট পরে বেগ। সো 20 মিনিট পরে বেগটা তুমি পাইছো 21, আর তারপরে তুমি এখান থেকে বের করে নিবে হচ্ছে ত্বরণ, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে আরেকবার বলে দিচ্ছি কি করব। গ নাম্বারটা বলছিল 15 মিনিট পর বেগ কত, এটা বুঝছি। ঘ নাম্বার বলছে ট্রাকটি থামানোর জন্য প্রয়োজনীয় বল কত। সো বল এফ সমান সমান এম এ, সেটা অঙ্কটা করবা তুমি নিজে। সো এমটা কি, 20 মিনিট পর তার ভর কত আছে। সো 20 মিনিট পরে কিন্তু থামছে, থামানোর জন্য বলছে না, আর 20 মিনিট পরে কিন্তু সে থামছে, আসলে থামানো হলো। তাহলে 20 মিনিট পরে তার ভর কত সেটা বের করবো আমরা, এই যে এভাবে বের করবো খালি 20 মিনিট পরে। আর এ বের করার জন্য কি লাগবে, বেগ লাগবে। 20 মিনিট পর তার বেগ কত ছিল, সে 20 মিনিট পরে বেগ এভাবে বের করবো, কারণ এখানকার ভরটা ছিল 15 মিনিটের জন্য, 20 মিনিটের ভর বসাইলে 20 মিনিটের বেগ চলে আসবে। সো বেগটা বের করার পরে আমরা সূত্র কি জানি, এই যে সূত্র জানি যে হচ্ছে ভি স্কোয়ার সমান সমান কি ইউ স্কোয়ার মাইনাস 2as। থামানো হলো তাহলে মন্দন, তাহলে তুমি এখান থেকে মন্দনের মান মানে কি, ত্বরণটা এটা বের করবা। তাহলে দেখবা যে আর নেগেটিভ আসবে না, কারণ তুমি নেগেটিভ দিয়ে দিছো, তাহলে মনে রাখবে এটা মন্দন। সো এই হচ্ছে জিনিস। সো এটা বের করে বসাই দেবে এফ সমান সমান এম এ। সো এটা ভালো একটা প্রশ্ন ছিল, যেটা বোর্ড 23 আসছিল, সো এখানে করে ফেলবো। সেম একইভাবে এখানে দেখো একটা প্রশ্ন আছে, এখান থেকে করতে পারবা। যে প্রশ্ন রাখছি এটা দেখানোর জন্য তোমাকে, দেখো বরিশাল 23, তার মানে চিটাগাং 23, বরিশাল 23, দুই জায়গায় কিন্তু আসছিল একই সালে। সংঘর্ষের পর স্থির বস্তুর শেষ বেগ কত। একটা বস্তু এত বেগে এত কেজি ভরের একটা বস্তুকে স্থির বস্তুর সঙ্গে সোজাসুজি সংঘর্ষে, স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, তখন তোমাকে বুঝতে হবে ধাক্কা খাওয়ার পর তারা কি আলাদা হয়ে গেছে। হ্যাঁ, মিলিত হয়ে চলেনি, তারা আলাদা হয়ে গেছে। সো আলাদা হয়ে গেছে তার মানে কি, যে তাদের বেগগুলো আলাদা। এখানে V1 আলাদা হবে এবং V2 আলাদা হবে, বুঝছো? তো এই কথাটা তুমি হিন্টসটা একটু জেনে রাখলা যে V1 V2 এখানে আলাদা হবে। সো তোমাকে বলছে সংঘর্ষের পর স্থির বস্তুর শেষ বেগ কত। তো ধরলা এটা হচ্ছে কি, যে এত বেগে এত কেজি ভর একটা বস্তু ছিল স্থির বস্তুর সঙ্গে, তার মানে কি এইটা যদি আমাদের U1 হয়, তাহলে এটা আমাদের কি U2 কত, স্থির বস্তু ছিল। এখন তোমাকে বলছে এটার V2 কত বের করো। তো এখানকার সূত্রগুলো কি জানি আমরা, V1 V2 সূত্রগুলো কি জানতাম, এই যে জানতাম না আমরা এরকম। সেখানে মানটাগুলো বসাই দিব, বসাই আমরা দেখো দেখো এই V2, তাই না, আমি তো ভিডিওতে চাইছিলাম আমাদের কাছে। দেখো এই স্থির বস্তু ছিল, স্থির বস্তুর আমার তোমাকে চাইছে কি স্থির বস্তুর শেষ বেগ, স্থির বস্তুর আদি বেগ হচ্ছে U2, তাহলে শেষ বেগ কত হবে V2। তাহলে আমরা যে এই যে সূত্র শিখছিলাম একটু বড় সূত্র M2 - M1 M1 + M2 U2, সো ওই সূত্রটাও কিন্তু কাজে লাগে। জাস্ট এটা তোমাকে দেখানোর জন্যই প্রশ্ন রাখছি, করে ফেলবা। সো এটা তুমি নিজে করতে পারবা। আর ঘ নাম্বারটা বলছে কি, উদ্দীপকের গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে সংঘর্ষের পর বস্তুর পরিণত কি হবে। তার মানে গতিশীল বস্তুর ভর স্থির ভর তুলনায় অনেক বেশি, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে M1 এর মানটা অনেক অনেক বেশি। যদি এরকম হয় তাহলে কি হবে, তা তুমি কি করবা, এই যে সূত্র, এই সূত্রের মধ্যেই তুমি সেটা বসাবা। M1 এর মানটা অনেক বড়, তাহলে M2 পিচ্ছি, M2 কে তুমি নেগলেক্ট করা শুরু করবা আর কি। যেমন প্রথম বস্তুর ক্ষেত্রে কি হবে, M1 - M2। তো দেখতে পাচ্ছ যেহেতু M1 এর মানটা অনেক বড়, তাহলে এটা অনেক পিচ্ছি, অনেক পিচ্ছি মানে কি প্রায় জিরো, এটা বাদ। আবার এখানে কি M2 অনেক পিচ্ছি, তো প্রায় জিরো, এটা বাদ। এখানে M2 U2 এটা মানে কি, পুরোটাই তো শূন্যের কাছাকাছি, এটা পুরোটাই বাদ দিতে পারো উপরে। হ্যাঁ, তার মানে তোমার থাকছে কি, এই পুরোটুকুই তোমার কি, এই যে M2 শূন্যের কাছাকাছি, মানে এটা বাদ দিচ্ছ তুমি, তাহলে উপরে জিরো মানে কি পুরোটাই বাদ। এখানে থাকলো কি, এখানে থাকলো হচ্ছে তোমার, তুমি একটু খেয়াল করে দেখবা যে এই জিনিসগুলো কিছু একটা থাকছে। সো তুমি এখান থেকে জাস্ট সূত্রটা কাটাকাটি করে কি আসতেছে সেটাই তুমি জাস্ট লিখে রাখবা, আর কোনো কিছু তোমাকে করতে হবে না। সো তুমি এখানে জাস্ট এটাই তোমার কাজ। হ্যাঁ, সো এখানে তোমার থাকলো হচ্ছে কি, দেখো এখানে তোমার থাকলো হচ্ছে M1 - M2। এখানে একটা জিনিস একটু এক্সট্রা উঠেছে, এটা হবে না, এফ টেফ এখানে থাকবে না, জিনিসটা হচ্ছে এরকম। তো তোমার এতটুকু থেকে যাবে, খালি এইটুকুই থেকে যাবে আর কি। হ্যাঁ, বা এখানে তুমি M2টা মাইনাস করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এইটুকুই তুমি লিখে রাখতে পারবা, তুমি চাইলে পরবর্তী একটা লাইন করে দিতে পারবা। এটাও তো শূন্যের কাছাকাছি, আমি যেটা বাদ দিয়ে দিচ্ছি, জিনিসটা থাকবে এরকম যে উপরে থাকবে হচ্ছে কি M1 E1, আর নিচে কি থাকতেছে আমার, দেখো নিচে থাকতেছে হচ্ছে কি প্রায় M1, কারণ M2 তো প্রায় শূন্যের কাছাকাছি। তাহলে তুমি এটাকে বাদ দিয়ে শুধু E1 লিখতে পারবা, যে V1 = E1। হ্যাঁ, এরকমভাবে তুমি লিখে রাখতে পারবা, বা ওইটুকু তুমি না দেখাইলেও হবে। সো দেখাইলে না সমস্যা নেই, বা এখানে পরবর্তী দেখো ওরা দেখাইছে, দেখো কাটাকাটি করলে কি আসে, দেখো সেই V1 = E1 পাইছি না আমি। সো এখানে কি পাইলাম, সুতরাং V1 = কি U1। সো এটাই তোমার আসছে এখানে V1 = E1। তার মানে এখানে তোমাকে জাস্ট বলছে যদি এই মানটা অনেক ছোট হয় বা এই মানটা অনেক বড় হয় তাহলে কী হবে। সো যেগুলো ছোটো সেগুলো শূন্যের কাছাকাছি, সেগুলো তুমি নেগলেক্ট করবা। সো ব্যাপারটা হচ্ছে এভাবে কাজ করে, ঠিক আছে। পরের ক্ষেত্রেও সেম। সো বসায় দেখবো কি আসে।
সো আশা করি বুঝতে পেরেছি। সো এখানেও সেম প্রশ্ন, এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ কিনা সেটা বের করো। সো এই দেখো এই সেম একইভাবে করে ফেলতে পারবা। এখানে একটু আগে আমরা করলাম যে এফ সমান সমান এম এ, আগে আমরা শেষ বেগ বের করছি, পরে এখান থেকে আমরা ত্বরণ বের করছি, পরে এফ সমান সমান এম এ, এটা এইচ ডাব্লিউ করে ফেলবা, এটা কিন্তু এইচ ডাব্লিউ থাকবে। সো এটা কিন্তু করে ফেলবো। এটা কোন জায়গায় আসছে? চিটাগাং বোর্ড 22-এ কিন্তু আসছে। চিটাগাং বোর্ড 22 এসে কিন্তু বারবারই এখান থেকে আসতেছে, একটু করে ফেলবো। আর লাস্টের অঙ্কটা হচ্ছে কি দেখো, ওজন বলছিল কি একটা সুউচ্চ অফিস বিল্ডিংয়ে আরোহী সর্বোচ্চ এত কেজি ভরে ধারণ ক্ষমতা সম্পন্ন একটা লিফট 2 তলা হতে 7 তলার মধ্যে ওঠানামা করে, প্রতিফলের উচ্চতা এত, লিফটে চড়ে এত ত্বরণে ওঠানামার সময় দেখো এত ত্বরণ দিয়ে দিছে। হ্যাঁ বলছে উক্ত ব্যক্তি ওজন ওয়েট মেশিনের সাহায্যে সেদিন সঠিকভাবে নির্ণয় করা গেল কিনা। তাহলে এত ত্বরণে উঠানামা করছে, সো ত্বরণে উঠলে কি হবে আমরা জানি, প্রকৃত ওজন কি হয় এমজি শিখেছিলাম। যদি লিফট ওঠার সময় সূত্র প্লাস হবে, এ দেখো জি প্লাস এ, খেয়াল করছো। আর লিফটটি ত্বরণে নামার সময় কি হবে? নামার সময় মাইনাস হবে, এই যে নামার সময় মাইনাস হবে। দেখবা এখানে ওজনটা ডিফারেন্ট আসছে, তাহলে বলবো না সঠিকভাবে পরিমাপ করতে পারেনি। সো এই টাইপগুলো দিয়ে ঘুরে ফিরে আসলে এভাবেই প্রশ্ন আসা সম্ভব। সো আশা করি এতটুকু তুমি করে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। এটুকু এভাবে করে ফেলো, জাস্ট এই অঙ্কগুলি দেখে রাখো, সমস্যা নেই। তারপরে নিজে একটু প্র্যাকটিস করতেই পারো বই থেকে। সো সূত্রগুলো অ্যাটলিস্ট মাথায় রেখে এখান থেকে এমসিকিউ আসবে, অ্যাটলিস্ট যদি সিকিউ না আসে এমসিকিউ আসবে। সো আগেই বলেছি প্রথম দুটো টাইপ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই টাইপটাও তুমি সূত্রগুলো জেনে রাখবা কম বেশি। এই যে আমাদের লিফট, রকেট যা যা এখানে দেওয়া আছে সব তোমার কাজ এইটুকু, অ্যাটলিস্ট তুমি কিছু যদি নাও পড়ো অ্যাটলিস্ট এই স্লাইডে যা যা আছে সব মুখস্থ করে যাবা। তাই দেখবে এখান থেকে অ্যাটলিস্ট তুমি সিকিউ যেভাবে আসুক তুমি পারবা, এমসিকিউ আসলেও পারবা। সো ভালো থাকো সবাই, কাজগুলো মনোযোগ দিয়ে করো, নোট করে ফেলো, আর অবশ্যই বন্ধুদেরকেও জানিও। দেখা হবে, আল্লাহ হাফেজ।